হ্যাঁ, যাদের ক্যামেরায় আসার সুযোগ আছে তারা ক্যামেরায় আসবেন এবং বই, সাক্ষ্য আইনের বই বের করেন, সাক্ষ্য আইন বের করেন, খাতা বের করেন, কলম বের করেন। এবং পাশাপাশি অপ্রয়োজনীয় বিষয়, মানে প্রয়োজনীয় বিষয় ছাড়া অপ্রয়োজনীয় বিষয় এখন প্রশ্ন করবেন না, প্রশ্ন আমি শেষের দিকে বলবো। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন কত সালের আইন? 1872 সালের আইন। এইখানে টোটাল ধারা আছে কতগুলো? 167টা ধারা আছে। হ্যাঁ, 167টা ধারা আছে। এই আইনটা কবে কার্যকর হয় কেউ বলতে পারবেন? এই আইনটা কবে কার্যকর হয়? 1872 সালে স্যার। 1872 সালে। প্রণয়ন করা হয় কবে? 15 মার্চ 1872। 15 মার্চ 1872। আপনাদের একটা শীট দেয়া আছে, অর্থাৎ নতুন এই যে 2022 সালে সর্বশেষ হচ্ছে সাক্ষ্য আইন সংশোধিত হয়েছে। তো সাক্ষ্য আইন সংশোধিত হওয়ার পরে কোন বিষয়গুলো আসছে, কারো কি বই আছে যে আপডেট না আনআপডেট? এইরকম কারো কেউ আছেন যে তার বইটা আপডেট না আনআপডেট, বা মানে আপডেট কোনো কিছু যুক্ত নাই বা আপডেট গুলো নাই, এমন কেউ কি আছেন? ভাই আমার কাছে নাই। আচ্ছা, আপডেট বইটা নয় ভাই, পুরাতন বই আচ্ছা, আমাদের। যাদের কাছে আপডেট নাই, যাদের কাছে আপডেট নাই, আমি যাদের কাছে আপডেট নেই, আবারও বলতেছি, যাদের কাছে আপডেট নাই, আমি আপনাদেরকে মিনিলা স্কুলের একটা পিডিএফ ফাইল আমার কাছে আছে, আপডেট ওদের ভার্সন যেটা সংযোজিত করছে। তো সেই আপডেট ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো, আজকে গ্রুপে দিয়ে দেব। সুতরাং যে ধারাগুলো সংযুক্ত করা হয়েছে ওইখানে আপনি পেয়ে যাবেন। ওইটা পারলে আপনি প্রিন্ট করে নেবেন, ওইটা আপনারা প্রিন্ট করে নেবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে এই যে সাক্ষ্য আইন কত সালের আইন? 1872 সালের 1 নং আইন। হ্যাঁ, এবং 1850 সালে স্যার হেনরি সামারমেইন সাক্ষ্য আইনের প্রথম খসড়া তৈরি করেন। কে খসড়া তৈরি করেন? স্যার হেনরি সামারমেইন। কত সালে? 1850 সালে। হ্যাঁ, পরবর্তীতে 1871 সালে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস স্টিফেন তিনি কি করে? ভারতীয় উপমহাদেশের জন্য উপযোগী একটা খসড়া প্রস্তুতের দায়িত্ব নেন। এবং এরই পরিক্রমায় কি হয়, 1872 সালের 1 সেপ্টেম্বর স্যার জেমস স্টিফেনের খসড়াটাই কি হিসেবে পাশ হয়? বিল আইন হিসেবে পাশ হয়। এবং এই আইনটাতে 167টা যে ধারা আছে, সেই ধারাগুলো আমরা কয় ভাগে বিভক্ত করব? 3 ভাগে বিভক্ত করব। প্রথম ভাগে আছে হচ্ছে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়, এবং এখানে ধারা আছে 1 থেকে 55 ধারা। ঘটনার প্রাসঙ্গিকতা, ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত থেকে কত? 1 থেকে 155। তারপরে দ্বিতীয় যে ভাগ, এখানে আছে 3 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। এখানে আছে ধারা 56 থেকে 100, 56 থেকে 100। এবং তৃতীয় যে ভাগ, এই পার্টে দেয়া আছে 101 থেকে 167 নম্বর ধারা। এবং এই পার্টে বলা হয়েছে কি, সাক্ষ্য কিভাবে উপস্থাপন হবে এবং এটার ফলাফল কি হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে 101 থেকে 167। এই হচ্ছে 3টা ভাগ। এখন কটা হচ্ছে এইখানে টোটাল অধ্যায়, তাহলে সাক্ষ্য আইনের টোটাল অধ্যায় কয়টা? 11টা অধ্যায়। হ্যাঁ, 11টা অধ্যায়। এই সাক্ষ্য আইনটা বিধিবদ্ধ পূর্ণিত বা এনাক্ট হয় কবে? 15 মার্চ কত? 15 মার্চ 1872 সাল। 15 মার্চ 1872 সাল। এবং সর্বশেষ যে সংশোধনীটা বিলটা উপস্থাপন হয় সেটা হচ্ছে 31 আগস্ট। 31 আগস্ট কত? 2022 সাল। 2022 সালে সে 31 আগস্ট কি হয়? সর্বশেষ বিলটা উপস্থাপন করা হয় এবং পাশ করা হয় হচ্ছে 20 নভেম্বর। নভেম্বরের 20 তারিখ 2022। এই দিন হচ্ছে কি হয়, এই যে 2022-এর যে সংশোধনগুলো হয়েছে সেটা কি হয়? কার্যকর করা হয়। এবং এইখানে এই সংশোধনীতে টোটাল কয়টা ধারা সংযোজিত করা হয়? 15টা। কয়টা? 15টা। 15টা ধারা কি কি? 15টা ধারা কি কি? 22-এর ক, 45-এর ক, 47-এর ক, 65-র ক, 65-র খ, 67-র ক, 73-এর ক, 73-এর খ, 81-র ক, 85-র ক খ গ, 88-র ক,
89 ক এবং 90 ক, এই টোটাল 15টা ধারা সংযোজন করা হয়, সংযোজন অ্যাড করা হয়। এবং 45 নম্বর যে ধারাটা এক্সপার্ট ওপিনিয়ন, এইখানে আগে 4টা কি 5টা ক্ষেত্র ছিল, এখন পরবর্তীতে এটা পুনঃস্থাপন করছে, নতুন করে স্থাপন করে এখানে 13টা ক্ষেত্র যুক্ত করে দিছে। অর্থাৎ এক্সপার্ট ওপিনিয়ন এখন 13টা ক্ষেত্রে নেওয়া যায় 45 নম্বর ধারা অনুসারে। 45 ধারা সাক্ষ্য আইনে 45 ধারা কি হয়েছে, পুনর্স্থাপিত হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে এই 45 নম্বর ধারা। এবং 9টা ধারা সংশোধন করা হয়েছে। কি করা হয়েছে? সংশোধন করা হয়েছে। কি কি? 3 নম্বর ধারা, 3 নম্বর ধারাতে সাক্ষ্য আইনের সংজ্ঞা সমূহ গুলো বলা আছে। 3 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 34 ধারা, 35 ধারা, 36 ধারা, 39 ধারা, 45 ধারা, 146 ধারা এবং 155 ধারা, এগুলো হচ্ছে কি করা হয়েছে, সংশোধন করা, মানে নতুন করে সংশোধন করা হয়েছে। এবং বিলুপ্ত করা হয়েছে 155 উপধারা 4টা ছিল, 4 নম্বর উপধারাটা বিলুপ্ত করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে 2022 সালের সংশোধনীতে কোনটি বিলুপ্ত করা হয়েছে? 155 ধারার উপধারা কত? 155 ধারার উপধারা 4, এইটা বিলুপ্ত করা হয়েছে। এবং সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়? সেনাবাহিনী যে আইন আছে, সেনাবাহিনীর যে আইন আছে, এটা হচ্ছে 1952 সালের আইন। এই আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইন কি নয়? সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। তারপরে হচ্ছে নৌ শৃঙ্খলা আইন, 1961 সালের আইন, ক্ষেত্রেও সাক্ষ্য আইন কি নয়? প্রযোজ্য নয়। তারপরে বিমান বাহিনীর যে অর্ডিন্যান্স আছে, এটা হচ্ছে 1953 সালের অর্ডিন্যান্স। তাহলে সেনাবাহিনী 52, বিমান বাহিনী কত? 53, আর নৌবাহিনী কত? 161। এই সকল ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। এছাড়াও হলফনামা, এফিডেভিট, আদালতে গিয়ে যে এফিডেভিট করেন, এই এফিডেভিটের ক্ষেত্রেও কি নয়? সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। এবং সালিশের যে কার্যধারা, এক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। অর্থাৎ সালিশের কোনো গুরুত্ব নাই, গুরুত্ব নাই, ওটা এলাকা ভিত্তিক সিদ্ধান্ত দেয় ঠিকই, কিন্তু আদালতে এর কোনো গুরুত্ব নাই। তাহলে সালিশের কার্যধারা এবং হলফনামার ক্ষেত্র কার্য নয়, এই 3টা, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সালিশের কার্যধারা এবং কি আদালতের যে হলফনামা বা এফিডেভিট আছে, এক্ষেত্রে কি নয়? সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। এখন কথা হচ্ছে সাক্ষ্য আইনের মূলনীতি কি? সাক্ষ্য আইনের মূলনীতি হচ্ছে, সাক্ষ্য আইন অবশ্যই সবসময় কি করতে হবে? বিচার্য বিষয়ের উপরে সীমাবদ্ধ থাকবে। কিসের উপরে সীমাবদ্ধ থাকবে? বিচার্য বিষয়। হ্যাঁ, বিচার্য বিষয়ের উপরে সীমাবদ্ধ থাকবে। এবং শোনা সাক্ষ্যের কিন্তু সাধারণত কোনো গুরুত্ব নাই। কিন্তু এই শোনা সাক্ষ্যের কিন্তু ব্যতিক্রম আছে। শোনা সাক্ষ্যের যে সাক্ষ্যগত মূল্য নাই, এটার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোথায়? এই 32 এবং 32 এবং 33 নাম্বার ধারা, 32 এবং 33 নাম্বার। এখানে কি বলা আছে? এইখানে বলা আছে কি? মৃত্যুকালীন জবানবন্দি। তো মৃত্যুকালীন জবানবন্দি, তাহলে ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা বলা আছে 32 এবং 33 নাম্বার ধারা। শোনা সাক্ষ্য যে গ্রহণযোগ্য নয়, এটার ব্যতিক্রমই হচ্ছে 32 এবং 33 নাম্বার ধারা। এবং সকল ক্ষেত্রে উত্তম সাক্ষ্য বা বেস্ট এভিডেন্স দিতে হবে। সকল ক্ষেত্রে কি দিতে হবে? শোনা সাক্ষ্য মানে বেস্ট এভিডেন্স দিতে হবে। এখন আসেন মূল পড়াতে আসেন, বই খুলেন। এগুলো হচ্ছে প্রাথমিক বিষয় ছিল, এগুলো শীট দেয়া আছে, এগুলো দেখে নিবেন। এখন মূল বিষয়ে আসেন। প্রথম যে পার্ট, সেটা হচ্ছে ধারা 3 থেকে শুরু করে 13 পর্যন্ত। ধারা 3 থেকে শুরু করে 13 পর্যন্ত। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা এখন সময় কোনোভাবে অপচয় করতে পারবো না। গুরুত্বপূর্ণ গুলো বিষয় আমাদেরকে উঠাই আনতে হবে। সেটা হচ্ছে 3 থেকে 13 নম্বর ধারা। এই যে জায়গা, এখান থেকে আপনারা ইনশাল্লাহ 2টা প্রশ্ন কমন পেতে পারেন। 3 থেকে 13 নম্বর ধারা, এখান থেকে আপনারা 2 থেকে 2টা নাম্বার কমন পেতে পারেন। এখন কথা হচ্ছে, এই আইন শুরুর আগে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে
4 নাম্বার ধারা, 4 নাম্বার ধারা বের করেন, 4 নাম্বার ধারা বের করেন। 4 নাম্বার ধারাতে কি বলা আছে? 4 নাম্বার ধারাতে বলা আছে যে অনুমান, অনুমান কত ধরনের হতে পারে? অনুমান 3 ধরনের হতে পারে। কত ধরনের? 3 ধরনের। কি কি? মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। মে প্রিজুম, শ্যাল প্রিজুম এবং কি কনক্লুসিভ প্রুফ। মে প্রিজুম মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি ততক্ষণ পর্যন্ত আদালত সেটাকে সত্য হিসাবে ধরে নিবে। দ্বিতীয়তে বলা আছে যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি ততক্ষণ পর্যন্ত আদালত অবশ্যই সেটাকে ধরে নিবে। আর কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ মে প্রিজুম বলতে বোঝায় আদালতে যে সাক্ষ্যটা উপস্থাপন হয়েছে যতক্ষণ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয়নি ততক্ষণ পর্যন্ত আদালত সেটা কি করবে? অনুমান করবে বা ধরে নিবে। আর শ্যাল প্রিজুম বলতে বোঝায় যে যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই ততক্ষণ পর্যন্ত আদালত অবশ্যই সেটাকে ধরে নিবে। এবং কনক্লুসিভ প্রুফ বলতে বোঝায় চূড়ান্ত প্রমাণ। তো কনক্লুসিভ যে প্রুফ এইখানে ধারা আছে কত কত? 41 এবং কত 112 ধারা। তো কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণের ধারা কোনটা কোনটা? 41 এবং কত 112 নম্বর ধারা। হ্যাঁ, 41 এবং 112 নম্বর ধারা। এখন তারপরে মে প্রিজুমের ধারাগুলো আলাদা করে নিতে হবে, কোনগুলো আদালত অনুমান করতে পারে বা ধরে নিতে পারে। এইগুলোর ধারা হচ্ছে কত কত বলেন তো? বইয়ের মধ্যে দেয়া আছে, তারপর আমি বলতেছি। 86 ধারা, 87 ধারা, 88 ধারা, 88 ক ধারা, 89 ক ধারা, 90 ধারা, 90 ক ধারা, 114 ধারা। এছাড়াও আমার কথা কি শোনা যাচ্ছে? 86 ধারা, হ্যাঁ 86 ধারা, এই ধারাগুলো আমরা পরবর্তীতে গিয়ে পড়বো, কিন্তু এই ধারাতে কি আছে সেটা আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। কিন্তু আগে আপনাকে জানতে হবে মে প্রিজুম কোনগুলো, শ্যাল প্রিজুম কোনগুলো এবং কনক্লুসিভ প্রুফ কোনগুলো। হ্যাঁ, তো মে প্রিজুম হচ্ছে 86, 87, 88, 88 ক, 89 ক, 90 এগুলো হচ্ছে মে প্রিজুম বা আদালত অনুমান করতে পারে। শ্যাল প্রিজুমে আসেন। শ্যাল প্রিজুম কোনগুলো? শ্যাল প্রিজুম এখানে বলতেছে হচ্ছে 79 ধারা, 80 ধারা, 81 ক ধারা, 82, 83, 84, 85, 85 ক, খ, গ, 89 এবং 105 ধারা। এগুলো হচ্ছে শ্যাল প্রিজুম বা আদালত যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই ততক্ষণ পর্যন্ত আদালত এগুলোকে অবশ্যই ধরে নিবে। আর কনক্লুসিভ প্রুফ তো অনেক সহজ, 41 এবং 114 ধারা। এখন আসেন মূল থিমটা কি, এই সাক্ষ্য আইনের মূল থিমটা কি? এইটা মূলত 5 নাম্বার ধারাতে বলা আছে। কত নাম্বার ধারা? 5 নাম্বার ধারা। তো এইখানেই মূলত বলা আছে যে দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় আদালতে। আপনি দুইটা বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। কি কি? কি কি দুইটা বিষয়? কি কি? বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয়। একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়ের ইংরেজি কি? ফ্যাক্ট ইন ইস্যু। আর প্রাসঙ্গিক বিষয়ের ইংরেজি কি? রিলেভেন্ট ফ্যাক্টস। তাহলে ফ্যাক্ট ইন ইস্যু অর্থাৎ বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়, এর বাইরে আদালত আর কিচ্ছু নিবে না। আদালত যা নিবে বিচার্য বিষয়। বিচার্য বিষয় মানে যে বিষয়টার উপরে আদালতে বিচার করা হবে সেটাকেই বিচার্য বিষয় বলে সহজ ভাষায়। আর প্রাসঙ্গিক বিষয় বলতে বোঝায় যেটা ঘটনার সাথে সংযুক্ত, সম্পর্কিত। আদালতে যখন সাক্ষ্য নেওয়া হয়, জেরা নেওয়া হয়, যে কোনো বিষয়ে কথা বলা হয়, অবশ্যই বিচার্য বিষয়, যেটা বিচার্য বিষয় এর বাইরে কথা বলার সুযোগ নাই। এবং প্রাসঙ্গিক বিষয় ঘটনার সাথে যেগুলো সম্পর্কযুক্ত সেগুলো বিষয়ে আপনি কথা বলতে পারবেন, এর বাইরে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। তাহলে সাক্ষ্য আইনের 1872 সালের যে সাক্ষ্য আইন 1 নং আইন, এই আইনের 5 নাম্বার ধারায় বলা আছে আদালত দুইটা বিষয়ে সাক্ষ্য নিতে পারে। একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা কি? প্রাসঙ্গিক বিষয়। এখন 5 নাম্বার ধারাতে এখানে যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় বুঝতে অসুবিধা হয়
তাহলে এখানে উদাহরণ দুটো আমি বলতে পারি আপনাদের সহজভাবে আপনাদের বলার জন্য, যে ধরেন ধরেন রহিমের মৃত্যুর ঘটনার মানে ঘটানোর জন্য ইচ্ছাকৃতভাবে লাঠি দিয়ে করিম কি করে পিটিয়ে হত্যা করে। এখন এইখানে কি করিম কি করলো? রহিমকে হত্যার অপরাধ করলো। তাহলে এখানে বিচার্য বিষয় কি? বিচার্য বিষয় হচ্ছে করিম রহিমকে আদত মেরেছে কিনা। দ্বিতীয়ত, লাঠি দিয়ে আদত যে লাঠির আঘাতে রহিমের মৃত্যু হয়েছে সেই লাঠির আঘাতেই রহিমের মৃত্যু হয়েছে কিনা। তারপর তৃতীয়ত, এই পেটানোর ফলেই তার মৃত্যু হয়েছে কিনা। এবং চতুর্থত, করিম যে রহিমকে লাঠি দিয়ে পিটিয়ে মারলো এটার পিছনে তার অভিপ্রায় কি, অভিপ্রায়টা কি। অর্থাৎ আমি যদি আরো সহজ করে আপনাদেরকে দিয়ে বলি যে আমি হাসিব রেজাকে পিটিয়ে মেরে ফেলেছি, এখন এইখানে কোন বিষয়ের উপরে বিচার করা হবে? বিচার্য বিষয় কি? আদত আমি মারছি কিনা, দ্বিতীয়ত আমার লাঠির আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা, তারপরে কি আমার তাকে মারার পিছনে উদ্দেশ্য কি ছিল, অভিপ্রায় ছিল কিনা। এগুলো হচ্ছে বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে দেখা গেছে হাসিব রেজার সাথে আমার মূলত 5 বছর আগে একটা গন্ডগোল ছিল। আমি তাকে বলেছিলাম যে আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন তাহলে আমি আপনাকে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেব। পরবর্তীতে কথা মতো আমি ওনার কাছ থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করি এবং পরবর্তীতে উনি পরীক্ষায় রীতিমতো পড়াশোনা না করে আমার ভরসায় থেকে ফেল করে। যখন ফেল করে তো ফেল করার পর তিনি আমাকে উচ্চ বাক্য জ্ঞাপন করে বা উচ্চ বাক্য আমাকে বলে, মানে আমাকে গালি গালাজ করে আর কি। এই যে শত্রুতা, তিনি আমাকে যেহেতু গালিগালাজ করছে, আমি পরবর্তীতে 4-5 বছর পর আমার তাকে বাটে পেয়ে গেছি বা সুবিধা মতো স্থানে পেয়ে গেছি, আমার চালাচা মুন্ডা দিয়ে আমি তাকে কি করেছি? পিটিয়ে মেরে ফেলেছি। এখন কথা হচ্ছে পিটিয়ে যে মারছি তাকে আসলে মারার উদ্দেশ্য ছিল কিনা, নাকি শুধুমাত্র পেটানোর, নাকি শুধুমাত্র পেটানোর উদ্দেশ্য ছিল, এটা হলো বিচার্য বিষয়। কিন্তু এই যে মূল ঘটনাটা কি, আমি তাকে বার কাউন্সিল পাশ করায় দিতে চাইছি 1 লক্ষ টাকার বিনিময়ে, সেটার রেস ধরে আমি আসলে 2 বছর বা 5 বছর পর তাকে আমি পিটিয়ে মারলাম। তার মানে এই যে বার কাউন্সিলের সংক্রান্ত যে আমি তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম পাশ করে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে পাশ করাই দিলাম না, এই ঘটনাটা তাহলে কি হাসিব রেজার মৃত্যুর সাথে প্রাসঙ্গিক। তো আদালতে আপনি বিচার্য বিষয়ে যেভাবে উপস্থাপন করতে পারবেন তেমনি প্রাসঙ্গিক বিষয় কি করতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। তাহলে 6 নম্বর ধারা আশা করি বুঝছেন আপনারা, 5 নম্বর ধারা আশা করি বুঝছেন আপনারা। এখন 6 নম্বর ধারাতে যান। 6 নম্বর ধারাতে বলতেছে যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা। যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, অর্থাৎ যেসব ঘটনা একই কাজের অংশ সেগুলো কি হবে? প্রাসঙ্গিক ঘটনা হিসেবে বিবেচিত হবে। ঘটনাগুলো একই সময়ে ও একই স্থানে সংঘটিত হয়ে থাকুক অথবা ভিন্ন সময়ে ভিন্ন স্থানে সংঘটিত হয়ে থাকুক না কেন, তারপরও ঘটনাগুলো প্রাসঙ্গিক হবে। যেমন এই হাসিব রেজার উদাহরণ দিয়ে আমি বলতেছি যে দেখা গেল আমি যে তাকে পিটিয়ে মেরেছি এটার পিছনের কারণ ছিল তার প্রেমিকাকে আমি বাগিয়ে নিয়েছি। আপনারা যে ভাষায় বুঝেন আমি সেই ভাষায় বুঝাইতেছি, বইয়ের কোনো জটিল ভাষাতে যাচ্ছি না। সহজ ভাষা কি, আমি তার গার্লফ্রেন্ডে বাগিয়ে নিয়েছি। তো আমি তার শিক্ষক হয়ে তার গার্লফ্রেন্ডে যখন বাগিয়ে নিয়েছি এটাতে সে ক্রোধান্বিত হয়েছে এবং এরই পরিক্রমায় তিনি আমাকে কি করেছে? আমাকে অ্যাটাক করেছে, আঘাত করেছে এবং ওই আঘাতের ফলে আমার মৃত্যু হয়েছে। তাহলে এইখানে প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আমি আসলে তার গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়েছি, এটার পরিক্রমায় তিনি আসলে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত প্রদান করেছে এবং যার ফলে আমার মৃত্যু হয়েছে। তাহলে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে হাসিব রেজার গার্লফ্রেন্ড বাগিয়ে নেওয়া। কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন আপনাদের মধ্যে অনেকেই আছে মা বোন ভাই বোন যাই হোক,
আমি যেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমি আপনাদের আগেই বলে নিই, আমি বোঝানোর সাথে কারো পার্সোনাল কোনো অ্যাটাক বা কারো কোনো কিছুর জন্য না, বোঝানোর সাথে যে ভাষা বুঝবেন সেই ভাষা ব্যবহার করি। এখন আমি কি বইয়ের ভাষা, জটিল ভাষা ব্যবহার করবো নাকি এভাবে? কারণ অনেকের হইতে পারে, এমন হইতে পারে যে আমি বুঝতেছি না কিন্তু অটোমেটিকলি সে মন খারাপ করে ফেলতে পারে। আমি যে ভাষাগুলো ব্যবহার করি, এটা কি আমি করব নাকি এগুলো না করে বই দিয়ে বুঝাবো? একটু দ্রুত বলেন তো। হ্যাঁ, বাকিরা একটু বলেন, কারণ অনেকেই আচ্ছা, বলবে না। বোঝানোর স্বার্থে ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। কারণ পেনাল কোডেও তো একটা সেলফ ব্যতিক্রম আছে, তাই না? না না ভাই, সেটা ঠিক আছে, কারণ অনেকের ভাই কার মনের মধ্যে কি আছে সেটা তো বোঝা যায়। আপনার ভাষায় বললেই সবাই বুঝতে মাথায় থাকবে বেশি, বিষয়টা পরীক্ষার হলেও বিষয়টা মাথায় ওকে থাকবে। ওকে, এই জিনিসগুলো এমনই তো, স্বাভাবিকভাবে বইয়ে তো এইভাবে ব্যবহার করবে না ভাষা, কিন্তু আমি ব্যবহার করি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে এখানে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তার গার্লফ্রেন্ডকে বাগিয়ে নেওয়াটাই হচ্ছে এখানে প্রাসঙ্গিক বিষয়। তাহলে ঘটনার সাথে যতগুলো প্রাসঙ্গিকতা থাকবে প্রত্যেকটি হচ্ছে রিলেভেন্সি অফ ফ্যাক্ট। একটা ঘটনার সাথে যতগুলো ঘটনা সম্পর্ক যুক্ত, এমন না যে শুধুমাত্র আমি তার গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়েছি এটাই ঘটনা। এমনও হইতে পারে পরবর্তীতে সাক্ষ্য উপস্থাপনে দেখা গেল যে হাসিব রেজার সাথে আল শারিয়ারের একটা দ্বন্দ্ব ছিল, তিনি সুদের উপরে আল শারিয়ারের উপর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। আসলে আমাকে দেখানো হচ্ছে, কারণ সবাই এই বিষয়টা সম্পর্কে জানে যে আমি হাসিব রেজার গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়েছিলাম, যেটার কারণে তার সাথে আমার অনেক কোন্দল এবং অনেক সমস্যা তৈরি হয়েছে, যে কারণে মানুষে বলতেছে যে আসলে আমি বোধহয় হত্যাটা করেছি। কিন্তু সাক্ষ্য প্রমাণে উপস্থাপন করা গেল যে আল শারিয়ার তিনি তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, সে টাকাগুলো দিতে ব্যর্থ হয়েছে, পরবর্তীতে আল শারিয়ারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। তাহলে একটা ঘটনার সাথে যে আরেকটা ঘটনা জড়িত তা কিন্তু না, অনেকগুলো ঘটনা জড়িত হতে পারে। তো একটা ঘটনার সাথে যতগুলো ঘটনা জড়িত প্রত্যেকটি ঘটনাই হচ্ছে কি এটার জন্য প্রাসঙ্গিক। অর্থাৎ আমি যদি আদালতকে এটা বুঝাইতে পারি যে স্যার এই বিষয়টা প্রাসঙ্গিক। এখন অনেক সময় মানুষ এমনি একগুলা কথা বলা এবং প্রাসঙ্গিক বিষয়টা অন্যরকম। তো ঘটনার সাথে যদি সম্পর্ক যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমি আদালতকে সেটা বলতে পারবো যে স্যার এটা অবশ্যই, এটা এই কারণেই প্রাসঙ্গিক। তাহলে আপনারা প্রাসঙ্গিক ঘটনা বলতে আসলে কি বুঝায় আশা করি বুঝতে পারছেন। এই প্রাসঙ্গিক, এই যে যেখানে বলতেছে যে 6 নম্বর দ্বারা যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, অর্থাৎ একই কাজের অংশ হিসেবে পরিচিত, সেগুলো কি হবে সাক্ষ্য আইনের 6 নম্বর ধারা অনুসারে প্রাসঙ্গিক হবে এবং এই বিষয়ে কি দেওয়া যাবে, সাক্ষ্য দেওয়া যাবে। এবং এই 6 নম্বর ধারাতেই রেস গেস্টি নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই রেস গেস্টি বলতে আসলে কি বোঝায়, যে বিষয়গুলো বিচার্য বিষয়ের উপরে ভিত্তি করে অবিচ্ছেদ্যভাবে যুক্ত এবং যা কাজের প্রকৃত ব্যাখ্যা প্রদানের জন্য দরকার হয় সেটাই হচ্ছে রেস গেস্টি। অর্থাৎ হ্যাঁ, একটু মাইকটা ইয়া করবেন, মানে রেস গেস্টি মানে তাহলে কি, সহজ ভাষায় যদি বলি রেস গেস্টি মানে হচ্ছে সংগঠিত ব্যাপার নীতি। অর্থাৎ আরেকটা ঘটনার যে এই নীতিটাকেই মূলত বলা হয় রেস গেস্টি। এটা 6 নম্বর ধারাতে বলা আছে। আপনাদের প্রশ্ন আসতে পারে রেস গেস্টি বলতে কি বোঝায়, সংগঠিত ব্যাপার নীতি। আবার প্রশ্ন আসতে পারে রেস গেস্টি সাক্ষ্য আইনের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে, তখন কি বলবেন? 6 ধারা। 6 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এরপর আসেন 7 নম্বর ধারা। 7 নম্বর ধারাতে বলা হয়েছে উপলক্ষ, কারণ, পরিণাম। 7 নম্বর ধারা মনে রাখার জন্য এই 3টা ওয়ার্ড মনে রাখবেন, উপলক্ষ, কারণ, পরিণাম। আবারও বলতেছি 7 নাম্বার মনে রাখার জন্য এই 3টা ওয়ার্ড মনে রাখবেন, উপলক্ষ, কারণ, পরিণাম। এই 3টা ওয়ার্ড দেখলেই বুঝবেন উপলক্ষ, কারণ, পরিণাম, এটা দেখলেই বুঝবেন কি এটা 7 নাম্বার ধারা। হ্যাঁ, তো এখানে উপলক্ষ কি, এই যে হাসিব রেজার সাথে যে আমার বৈরী সম্পর্ক ছিল, এই উপলক্ষে কি হারাইছে, কারণ কি, কারণ এবং উপলক্ষ পাশাপাশি একটা বিষয়। কোন কারণে তাকে হত্যা করা হয়েছে, ওই যে তার গার্লফ্রেন্ডের সাথে আমার একটা সম্পর্ক ছিল বা তাকে না জানিয়ে আমি এই সম্পর্ক স্থাপন করেছি, যে কারণেই তাকে আসলে পরবর্তীতে তিনি ক্রোধান্বিত হয় এবং তাকে হত্যা করা হয়। এবং
এখানে আরেকটা হচ্ছে পরিণাম। এখানে পরিণামটা কি? উপলক্ষ, উপলক্ষ ইজ এ গার্লফ্রেন্ড, কারণ কি? গার্লফ্রেন্ড। পরিণামটা কি? পরিণাম হিসেবে হাসিবের মৃত্যু। মৃত্যু। এখানে পরিণাম হচ্ছে হাসিবের মৃত্যু। তাহলে এখানে দেখেন, এখানে প্রশ্ন করছে যে প্রশ্ন হচ্ছে ক খ এর উপর দস্যুতা করেছে কিনা। দস্যুতার পূর্বে খ টাকা পয়সা নিয়ে মেলায় গিয়েছিল এবং সে অপর ব্যক্তিকে টাকা দেখিয়েছিল, যা তাদের নিকট টাকার কথা উল্লেখ করেছিল, সেগুলো প্রাসঙ্গিক। মানে ধরেন একজন ব্যক্তি মেলায় গিয়েছিল, মেলায় গিয়ে তার কাছে যে অনেকগুলো টাকা আছে সে তার ফ্রেন্ডকে দেখিয়েছিল, তার কিছুক্ষণ পরেই বা তার কিছু ঘন্টা পরেই, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই ওই ব্যক্তিকে কি করা হয়? মেরে ফেলা হয়। তাহলে এইখানে এই পূর্বে যে বন্ধুকে, তার কাছে যে অনেকগুলো টাকা আছে সেটা যে তার বন্ধুদেরকে দেখিয়েছিল, এটা কি তাহলে ওই ঘটনার সাথে কি? ওই ঘটনার সাথে প্রাসঙ্গিক। ওই ঘটনার সাথে প্রাসঙ্গিক। তাহলে উপলক্ষ, কারণ, পরিণাম, এটা কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? 7 নাম্বার। 7 নম্বর ধারায়, 7 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এরপর আসেন 8 নম্বর ধারা। 8 নম্বর ধারাতে বলতেছে যে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, মোটিভ, প্রিপারেশন এবং সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন। মোটিভ, প্রিপারেশন এন্ড কন্ডাক্ট। মোটিভ, প্রিপারেশন এন্ড সাবসিকুয়েন্ট বা কন্ডাক্ট, যে কোনো একটা হলেই হবে। মোটিভ, প্রিপারেশন এবং কন্ডাক্ট। কন্ডাক্ট মানে আচরণ। মোটিভ মানে কি? মোটিভ মানে উদ্দেশ্য। প্রিপারেশন মানে কি? প্রস্তুতি। প্রিপারেশন মানে প্রস্তুতি। তাহলে উদ্দেশ্য, প্রস্তুতি এবং ঘটনার পূর্ববর্তী বা পরবর্তী ঘটনা, এটা কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? 8 নাম্বার ধারা। 8 নম্বর ধারাতে। তাহলে একটা ঘটনায় আসলে উদ্দেশ্য কি ছিল এবং প্রস্তুতি কি ছিল এবং ফলাফল কি ছিল, সেইটা বিষয়ে আলোচনা যখন করা হয়, তখন সেই প্রত্যেকটা ঘটনায় কি হবে? প্রাসঙ্গিক হবে। এই হাসিব রেজা মার্ডারের পিছনে, হাসিব রেজা মার্ডারের উদ্দেশ্য হচ্ছে তার গার্লফ্রেন্ডকে আমার করে নেওয়া। প্রস্তুতি কি ছিল? প্রস্তুতির যত, মানে তাকে মারার পূর্বে আমি যে প্রস্তুতি, যেমন আমি কামারের দোকানে কি করছি, আমার হচ্ছে অস্ত্র ধার দিতে গেছি, এই ঘটনাটাও কি হবে? প্রাসঙ্গিক। এবং ফলাফল, তার মৃত্যু, সেটাও কি হবে? প্রাসঙ্গিক। তাহলে একটা ঘটনার সাথে উদ্দেশ্য কি ছিল, প্রস্তুতি কি ছিল এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কেমন ছিল, প্রত্যেকটা বিষয় ওই ঘটনার সাথে কি হবে? প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক হবে। তাহলে উদ্দেশ্য, প্রস্তুতি এবং ফলাফল, এটা যদি দেখেন তাহলে এটা কত ধারা? 8 দ্বারা। 8 ধারা। 8 ধারা। মোটিভ, প্রিপারেশন এন্ড কি? কন্ডাক্ট। সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। হ্যাঁ, সাবসিকুয়েন্ট কন্ডাক্ট মানে হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। হ্যাঁ, আর শুধু কন্ডাক্ট মানে আচরণ, একই কথা। শুধু কন্ডাক্ট বুঝাইতো পূর্ববর্তী বা পরবর্তী আচরণে বুঝাইবে, আবার সাবসিকুয়েন্ট কন্ডাক্ট বলতে পূর্ববর্তী বা পরবর্তী আচরণে বুঝাবে। তাহলে এই তিনটা ওয়ার্ড যদি দেখেন তাহলে কত ধারা? 8 দ্বারা। হ্যাঁ, আর যদি বলি উপলক্ষ, কারণ, ফলাফল, উপলক্ষ, কারণ, পরিণাম, এটা তাহলে কত ধারা? 7 দ্বারা। 7 ধারা। এখন আসেন 9 নম্বর ধারাতে। 9 নম্বর ধারাতে বলছে যে প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য, একটা বিষয় যে একটা ঘটনার সাথে প্রাসঙ্গিক, সেইটা ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে সকল ঘটনা প্রাসঙ্গিক, যে সকল ঘটনা দরকার বা আবশ্যক, সেগুলো কি হবে? প্রাসঙ্গিক। একটু ভাই, একটু দয়া করে আলসারিয়ার, আমি এই কারণেই মাইক মিউট করে দিই। একটু আমি মাইক এই কারণে মিউট করি না যাতে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। অনেক জায়গায় মাইক মিউট করে রাখে যাতে আসলে প্রশ্ন করতে না পারে। তা আমার পদ্ধতিটা এমন না, আমি মাইকটা সবসময় ওপেন রাখার সুযোগ দিই যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। তো একটু সহযোগিতা করবেন যাতে ক্লাসটা সুন্দর হয়। হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে যদি প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন করার আবশ্যকতা তৈরি হয়, তাহলে সেগুলো কি হবে? ওই ব্যাখ্যা করতে বা উপস্থাপন করতে যেগুলো ঘটনা আবশ্যক, সেগুলো কি হবে? সেগুলো প্রাসঙ্গিক হবে। অর্থাৎ
এখানে বলা আছে যে রহিম কোনো একটি অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে। রহিম কোনো একটি অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে। অপরাধটি সংগঠিত হবার অব্যবহিত পর, মানে অপরাধের সংগঠনটা হওয়ার পরপরই রহিম কি করলো? তার গৃহ হতে আত্মগোপন করলো। আবার বলতেছি, রহিম একটি অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে এবং ঘটনাটা বা অপরাধটা সংগঠিত হওয়ার পরপরই রহিম কি করলো? তার বাড়ি থেকে আত্মগোপন করেছে। এটা ৮ ধারা অনুযায়ী বিচার্য ঘটনার পরবর্তী আচরণ বা বিচার্য ঘটনার দ্বারা প্রভাবিত আচরণ হিসাবে প্রাসঙ্গিক ঘটনা। যে সময় সে গৃহ ত্যাগ করেছে বা পালিয়েছে তখন তার গন্তব্য স্থানে আকস্মিক ও জরুরি দরকার ছিল। এটা তার আকস্মিক ত্যাগের ব্যাখ্যামূলক ঘটনা হিসাবে প্রাসঙ্গিক হতে পারে। যে কাজ উপলক্ষে সে গৃহত্যাগ করে তার বিস্তারিত বিবরণ প্রাসঙ্গিক নয়, তবে কাজটি যে আকস্মিক ও জরুরি ছিল তা দেখানোর জন্য কাজের যতটা বিবরণ দরকার তা প্রাসঙ্গিক। মানে একটা বাড়ির পাশে একটা মার্ডার হয়েছে, কিন্তু পরবর্তীতে হাসিব রেজা, তারপর থেকে হাসিব রেজাকে পাওয়া যাচ্ছে না, তিনি পলাতক। এখন মানুষ ভাবতেছে যে হাসিব রেজাই বোধহয় মার্ডারটা করেছে, তার মানে এখানে হাসিব রেজাকে জড়াই ফেলছে। এখন আকস্মিক ভাবে বা কাকতালীয় ভাবে হাসিব রেজাকে ওই সময়ে ওই মুহূর্তে আরেক জায়গায় যে যেতে হয়েছিল, এটা তো অবশ্যই কি করা দরকার? মামলার প্রমাণের স্টেজে গিয়ে, প্রুফের স্টেজে গিয়ে প্রমাণ করতে হবে যে আমার এই কারণেই, এই প্রয়োজনে আসলে আমি বাড়ি থেকে বের হয়েছি। তাহলে এইখানে কেন আকস্মিক এবং জরুরি ছিল সেইটা দেখানোর জন্য যতটুকু বিবরণ দরকার, সেই বিবরণটা কি হবে? এই মার্ডার কেসের সাথে কি হবে? প্রাসঙ্গিক হবে। তার মানে কি বুঝাচ্ছি? যে একটা ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য যতগুলো বিষয় প্রেজেন্ট করা আবশ্যক, প্রত্যেকটা ঘটনায় কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে কোনো ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন যদি প্রয়োজনীয় হয়, সেগুলো প্রাসঙ্গিক ঘটনা হিসেবে বিবেচিত হবে। এটা সাক্ষ্য আইনের কত ধারাতে বলা আছে? ৯ ধারায়। ৯ ধারায় বলা আছে। ১০ নম্বর ধারাতে আসেন। ১০ নম্বর ধারাতে বলা আছে অভিন্ন অভিপ্রায় বা ষড়যন্ত্রকারীর কথা ও কাজ। তো আপনারা প্রশ্নে আসতে পারে যে সাক্ষ্য আইনের ১০ নম্বর ধারার সাথে দণ্ডবিধির কত নম্বর ধারার মিল আছে? অভিপ্রায়ের মিল আছে এবং ক্রিমিনাল কনস্পাইরেসির মিল আছে। দণ্ডবিধিতে অভিপ্রায়ের কত ধারাতে আলোচনা করা হয়েছে? 34 ধারা। 34 ধারা। তাহলে যদি আপনার প্রশ্নে এভাবে থাকে যে সাক্ষ্য আইনের ১০ নম্বর ধারার সাথে নিম্নের কোনটির মিল আছে, দণ্ডবিধির কোন আইন কত ধারার মিল আছে, তো ওইখানে যদি শুধুমাত্র অন্যান্য ধারার পাশাপাশি শুধু 34 থাকে, তাহলে সঠিক উত্তর কি হবে? 34 হবে। আবার ওই ৪টা অপশনের মধ্যে একটা যদি 34 ধারা থাকে আর একটা যদি ক্রিমিনাল কনস্পাইরেসি থাকে, ক্রিমিনাল কনস্পাইরেসি কত ধারাতে বলা আছে? ১২০ এর ক না খ? 120 এর কতে বলা আছে। তাহলে মনে করেন অপশনে দেয়া আছে, প্রথম অপশনে দেওয়া আছে দণ্ডবিধি 299, তারপরের অপশনে দেয়া আছে 34, তারপরের অপশনে দেয়া আছে 120 এর ক, আর ঘ নম্বর অপশনে দেয়া আছে খ ও গ। তাহলে সঠিক উত্তর কি হবে? খ ও গ। কেননা দণ্ডবিধির 34 নম্বর ধারা এবং ক্রিমিনাল কনস্পাইরেসি, যেটাকে বলা হয় ষড়যন্ত্রমূলক অপরাধ, এই যে এই দুটা তাহলে কত ধারার সাথে সম্পর্ক যুক্ত? সাক্ষ্য আইনের 10 ধারার সাথে যুক্ত। 10 ধারা। আরেকটা প্রশ্ন আসতে পারে, দণ্ডবিধির 34 নম্বর ধারায়, কমন ইন্টেনশন সম্পর্কে আলোচনা করা হয়েছে বা সাধারণ অভিপ্রায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের 10 নম্বর ধারায় কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? কমন ডিজাইন। তাহলে কমন ডিজাইন সাক্ষ্য আইনের কত ধারাতে বলা আছে? 10 ধারায়। 10 ধারায়। আর কমন ইন্টেনশন এটা কোথায় বলা আছে?
34 ধারা। দণ্ডবিধি 34 ধারা। দণ্ডবিধির 34 নম্বর ধারা, আর কমন ডিজাইন 10 ধারা। এইখান থেকে এতটুকুই নৈবিত্তিকের জন্য, কারণ আপনাকে বুঝতে হবে চাহিদা কি, নৈবিত্তিকের জন্য কি আসতে পারে। লিখিত পরীক্ষার সিস্টেমটা একটু আলাদা, লিখিত পরীক্ষার টপিক সব না, কিন্তু যেটা পড়তে হবে সেটা বুঝে ডেপথে গিয়ে পড়তে হবে। আর নৈবিত্তিক পরীক্ষার চাহিদা হচ্ছে ইনফরমেটিভ, আপনি বুঝছেন কিনা এবং ওই ইনফরমেশন গুলো আপনি জানেন কিনা। তাহলে এখানে 10-এ কি বলতেছে, দিস থিং said or done by conspirator or in reference to common design, দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অপরাধ সংগঠিত করার জন্য যে কথা বা কাজ করবে তা প্রাসঙ্গিক হবে। তাহলে আবার এই প্রশ্নটাও আসতে পারে, সাধারণ অভিপ্রায় হতে সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন? একের অধিক। দুই বা ততোধিক। দুই বা ততোধিক। দুই বা ততোধিক। আবার বলতে পারে যে সাক্ষ্য আইনের 10 নম্বর ধারা অনুসারে কমন ডিজাইনের জন্য সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন? দুইজন। এই হলো নৈবিত্তিক। একটা হচ্ছে সাক্ষ্য আইনের 10 নম্বর ধারার সাথে দণ্ডবিধি 34 এবং 120-এর ক ধারার মিল আছে। একটা হচ্ছে হলো 34 নম্বর ধারাতে কমন ইন্টেনশন, আর এটা হচ্ছে কমন ডিজাইন। ওইখানেও দুইজন প্রয়োজন, এখানেও দুইজন ব্যক্তির প্রয়োজন। 10 নম্বর ধারা ক্লিয়ার, এখান থেকে আর কিছু নেই। এরপরে আসেন 11 নম্বর ধারা। 11 নম্বর ধারা এবং সাক্ষ্য আইনের 103 নম্বর ধারা মিলিয়ে পড়বেন। কত কত বললাম? 11 এবং কত? 103। 103। 11 নম্বর ধারাতে বলা হয়েছে প্লি অফ এলিবাই এর বিধান। যদি প্রশ্ন করে প্লি অফ এলিবাই সাক্ষ্য আইনের কত নম্বর ধারায় উল্লেখ আছে, তখন কি বলবেন? 11 ধারায়। 11 নম্বর ধারায়। কিন্তু যদি বলে যে প্লি অফ এলিবাই প্রমাণের দায়িত্ব কার, তখন কি উত্তর হবে সেটাকে বলে। প্লি অফ এলিবাই প্রমাণের দায়িত্ব কার, এটা কি উত্তর হবে? দাবি করবে তার, যে উপস্থাপন করবে তার। বাদী না, মামলা করার পরে বাদী, এটা আসামির দায়িত্ব। অর্থাৎ যিনি অজুহাত দিবেন দায় প্রমাণ করার দায়িত্ব তার। এখানে আসামির দায়িত্ব প্লি অফ এলিবাই প্রমাণ করা। তাহলে 11তে এই প্লি অফ এলিবাই এর বিধান বলা আছে এবং এই প্লি অফ এলিবাই প্রমাণের দায়িত্ব ভার আর সেটা 103 নম্বর ধারাতে বলা আছে। এখন আপনার অপশনে কথার অপশনে যে প্লি অফ এলিবাই সাক্ষ্য আইনের কত ধারায় উল্লেখ আছে, দেখলাম যে এখানে 11 নম্বর ধারা কথা নাই, উল্লেখ নাই, 103 আছে। তাহলে কোথায় মারবেন? সিল মারবেন কোথায়? 103। এতটুকু কমন সেন্স আপনাদের থাকতে হবে, পরীক্ষক যেভাবে চায় সেইভাবে, কিন্তু আমরা ভুল কিছু দেখাবো না। তাহলে 111 নম্বর ধারাটা আমরা আগে একটু দেখি। 11 নম্বর ধারাতে বলা আছে, 11 নম্বর ধারাতে বলা আছে যে সকল ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয়, যে সকল ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো সাক্ষ্য আইনের 11 নম্বর ধারায় কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। এখন কিভাবে প্রাসঙ্গিক হতে পারে একটা উদাহরণ দেই। এখানে বলা আছে যে হাসিব রেজা চট্টগ্রামে একটি অপরাধ করেছে কিনা। হাসিব রেজার বাড়ি কোথায়? রাজশাহীতে। এখন প্রশ্ন হচ্ছে কি, হাসিব রেজা চট্টগ্রামে কোনো অপরাধ করেছে কিনা। তিনি আসলে ওই রাতে রাজশাহীতেও ছিলেন না, চট্টগ্রামেতেও ছিলেন না, তার বোনের বাসা ঢাকা, সেইখানেই তিনি ছিলেন। তাহলে তিনি যে চট্টগ্রামে ছিলেন না, তিনি যে ঢাকাতে ছিলেন এটা তাকেই প্রমাণ করতে হবে। এবং এই যে তিনি যে অন্যত্র ছিলেন, অর্থাৎ ঘটনার সময় যে তিনি চট্টগ্রামে ছিলেন না, তিনি যে আসলে ঢাকায় ছিলেন, এটাই হচ্ছে প্লি অফ এলিবাই বা অজুহাত দেখানো। কথা কি বুঝা গেছে? বুঝছেন? অর্থাৎ ঘটনার অজুহাত যে দিবে তাকেই প্রমাণ করতে হবে। এখন হাসিব রেজা, প্রশ্ন হচ্ছে হাসিব রেজা ওই চট্টগ্রামে যে খুনের মার্ডার কেস হইলো বা অপরাধ হইলো, সেই ঘটনার সময় ওইখানে হাসিব রেজা উপস্থিত ছিল কিনা। উত্তর হচ্ছে হাসিব রেজা উপস্থিত ছিল না, তিনি ঢাকায় ছিলেন। কিন্তু এটা হাসিব রেজাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণের দায় হাসিব রেজার 103 নম্বর ধারা অনুসারে। তাহলে যে সকল ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেটাও কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। কত ধারা আলোচনা করা হয়েছে? 11 ধারায়। 11 ধারায় আলোচনা করা হয়েছে। এরপরে 13 নম্বর ধারায় যান।
বুঝেছেন কারো? আচ্ছা, এখানে একটু দেখেন 13 নম্বর ধারাতে কি বলছে? যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন সেগুলো বা সেসব ঘটনা কি হবে? প্রাসঙ্গিক হবে। যখন প্রথা বা অধিকার সম্পর্কে প্রশ্ন ওঠে, এখন এই বিষয়টা প্রথা বা অধিকার আর কোথায় বলা আছে সাক্ষ্য আইনের? একটু খুঁজে বের করি। এটা 48 নম্বর ধারাতে বলা আছে, 48 নম্বর ধারা। এখন এই 13 এবং 48 নম্বর ধারার মধ্যে পার্থক্য কি? 13 নম্বর ধারাতে বলেছে যে অধিকার প্রথা সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে সেটাও কি হবে? ঘটনার সাথে প্রাসঙ্গিক হবে। এখানে প্রাসঙ্গিকতা বুঝাইছে। আর 48 নম্বর ধারাতে বলা আছে প্রথা বা অধিকার সম্পর্কে অভিমত নেওয়া যাবে, মানে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যাবে। 48 নম্বর ধারাতে বলা আছে প্রথা বা অধিকার সম্পর্কে কি নেওয়া যাবে? এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যাবে। আর 13তে কি বলা আছে? ওটা ঘটনার সাথে প্রাসঙ্গিক হবে। এই জিনিসটা লিখে ফেলেন, যেটা যার সাথে সম্পর্ক একসাথে আমরা গুলাই না ফেলে মিলাই ফেলবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে 13তে কি বলা আছে? অধিকার এবং প্রথা সম্পর্কে আলোচনা হয়েছে যখন প্রথা বা অধিকার কি হয়? প্রাসঙ্গিক হয়। আর 48-এ কি বলছে? অধিকার বা প্রথা সম্পর্কে যখন কি দেওয়া যায়? ওপিনিয়ন দেওয়া যায়। তাহলে এটা কোথায় আলোচনা করা হয়েছে? 13। যদি বলে প্রাসঙ্গিক তখন 13, যদি বলে এই বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া যায় কিনা তাহলে কত? 48 48 ধারাতে। 40 নম্বর। এরপরে 14তে আসেন। 14তে এতটুকুই শুধু মনে রাখবেন, যেসব ঘটনা দেহের অবস্থা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, উগ্রতা বা অনুভূতি প্রকাশ করে সেগুলো কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। তো এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়তেছি। চোরাই মাল বলে জানা সত্ত্বেও চোরাই মাল গ্রহণের দায়ে হাসিব রেজাকে, আচ্ছা বারে বারে হাসিব রেজাকে ধরাই গেছে, চোরাই মাল জানা সত্ত্বেও ধরলাম, চোরাই মাল গ্রহণের দায়ে ধরেন আমাকেই, মিজানকে অভিযুক্ত হয়েছে। বিশেষ কোন একটি চোরাই দ্রব্য তার দখলে ছিল বলে প্রমাণিত হয়েছে। একই সময় আরো অনেক চোরাই দ্রব্য দখলে ছিল। এটা প্রাসঙ্গিক ঘটনা, কেননা এটা হতে প্রমাণিত হয় যে বা প্রতীয়মান হয় যে যে সমস্ত দ্রব্য তার দখলে ছিল তার প্রত্যেকটি এবং সবগুলোই চোরাই দ্রব্য বলে সে জানতো। মানে ধরেন আমি হলো ভাঙ্গারি দোকানদার, আমি হলো কি করি? চোরাই মাল কম দামে কেনা বেচা করি। এখন অনেক সময় হয় না, রেড দেয় না পুলিশে, যখন রেড দেয় তখন আসার পরে আমরা কি বলি যে স্যার জীবনে এগুলা রাখি না স্যার, এগুলা 2 নম্বরই 5 নম্বর করি না, এগুলা আমরা করি না। এখন দেখা গেল ওই মালটা খুঁজতে এসে দেখা গেল আমার দোকানের মধ্যে সব খালি চোরাই মাল দিয়ে ভরা। তাহলে এটাতে কি প্রতীয়মান হয়? আমার কাজই হচ্ছে চোরাই মালের ব্যবসা করা। তার মানে যেটার জন্য তারা এসেছিল সেটা তো নিয়েছি, পাশাপাশি আমি চোরাই মালের ধান্দাও করি। তাহলে এই বিষয়গুলো কি হবে? এই সমস্ত বিষয়গুলো, এই চোরাই মাল যে আমি যে জানি যে আমি যে বলতেছি যে এটা চোরাই মাল না, তাহলে আমি যে জানতাম এগুলো চোরাই মাল, এটা কি হবে? এটা অবশ্যই প্রাসঙ্গিক হবে। কেননা আমার দোকান ভর্তি চোরাই মাল আর আমি বলতেছি আমি জানি না যে এগুলো চোরাই মাল, এ চুরি করে আনছি কিনা। ওরটা হাসিব রেজা আমার কাছে একটা বিক্রি করে গেছে মোবাইল ফোন, সেটা নয় জানলাম আমি চোরাই মাল না, ধরে নিলাম কথার সাথে যুক্তির সাথে, কিন্তু আমার দোকানের মধ্যে যত কিছু তাহলে আমি যে জানি না যে হাসিব রেজারটা চোরাই মাল, এটা ভুয়া কথা। আদালত এইভাবে কি করে? অনুমান করে বা প্রতীয়মান করে। তাহলে এখানে কি বলছে? যেসব ঘটনা দেহের অবস্থা, জ্ঞান, সরল বিশ্বাস, উগ্রতা বা অনুভূতি প্রকাশ করে সেগুলো কি হবে? প্রাসঙ্গিক হবে। কত নাম্বার ধারা অনুসারে প্রাসঙ্গিক হবে? সাক্ষ্য আইনের 14 ধারা। 14 নম্বর। 14 নম্বর ধারা। তাহলে সাক্ষ্য আইনের কত নাম্বার ধারা অনুসারে দেহের অনুভূতি প্রাসঙ্গিক হতে পারে, দেহের উগ্রতা প্রাসঙ্গিক হতে পারে, সরল বিশ্বাস প্রাসঙ্গিক হতে পারে? কত নাম্বার ধারা? 14 ধারা। 14 নাম্বার। ধন্যবাদ। এখন আমি আপনাকে প্রশ্ন করি
পাঠ যেহেতু শেষ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাক্ষ্য আইনের সংজ্ঞাসমূহ কত ধারায় উল্লেখ আছে বলেন তো? 3 ধারায়। 3 ধারায়। সাক্ষ্য আইনে কয় ধরনের অনুমান আছে? 3 3 ধারা। ধরনের। 3 ধরনের। কত ধারায়? 3 ধারায়। 4 ধারা। 4 ধারায়। কি কি? মে প্রিজম, প্রিজুম শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। হ্যাঁ, মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। তাই চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফের ধারা কোনটা কোনটা? 41 আর 112। 114 114 হ্যাঁ, 114 না 112 ভাই, 112। 112। হ্যাঁ, 41 এবং 112। তারপরে মে প্রিজুমের ধারাগুলো বলেন দেখি পারেন কিনা? মে প্রিজমে হচ্ছে ভাই 86 সব 86 87, 87 ক, 89 ক, আর 90 114 89 ক, 90, 90 ক, 114। হ্যাঁ, 114। এই দেখেন শোনেন, আমি আপনারা বলি, আপনারা খালি কষ্ট করে এই যে কনক্লুসিভ প্রুফ তো এমনি মনে থাকবে, 41 এবং 112 মনে থাকবে। আপনারা যেটা করবেন, আপনারা মে প্রিজুম অথবা শ্যাল প্রিজুম যে কোনো একটা বুঝে বুঝে মনে রাখবেন, তাহলে অটোমেটিকলি আপনার মে প্রিজুম বা শ্যাল প্রিজুম যে কোনো একটা মনে থাকবে। তাহলে কনক্লুসিভ প্রুফ কত? 41 এবং 112। তাহলে আমি যদি শ্যাল প্রিজুম যদি মনে রাখি, রাখি বা মে প্রিজুম মনে রাখি, তাহলে অটোমেটিকলি মে প্রিজুম বা শ্যাল প্রিজুম বের হয়ে আসবে না? জি। জি স্যার। তাহলে আমরা মে প্রিজুমটাই মনে রাখি। 86, 87, 88, 88 ক, 89 ক, 90, 90 ক, 114 ধারা। আবার বলেন দেখি। 86, 87 87, 88, 89, 90 ক, 90, 90 ক, 114। শোনেন, নিজেদের সাথে কিছু কিছু ক্ষেত্রে এটা মাদ্রাসা বক্তব্য বানায় ফেলা লাগতে পারে, তো কখনো বিচলিত হবেন না। যেটাতে আমাদের লাভ হয় আমরা সেটাই করব। মাদ্রাসা বক্তব্যের মতো আমাদেরকে পড়তে হতে পারে। হ্যাঁ, তাহলে আবার বলেন। 86, 87, 87, 88 88 ক, 89 ক, 90 ক, 90 ক, 114। হ্যাঁ, এবার শুধু রুনা বলবে, বাকিরা চুপ থাকবে। রুনা আপু বলেন। 86 87 88 88 ক, 89 ক, 90 90 ক, 114। হ্যাঁ, এরপরে শুধু আল শারিয়ার ভাই বলবে, বলেন তো। 86 87 88 88 ক, হ্যাঁ, 89 ক, 90 90 ক, 114। 114। শেষবারের মতো মেহেদী ভাই বলবে, আর কেউ না। হ্যাঁ, বলেন। 86, 87, 88, 88 ক, 89 ক, 90, 90 ক, 114। হ্যাঁ, সাবাস। এখন আমি আপনাকে প্রশ্ন করি। আচ্ছা ভাই, শুধু 89টা তাহলে শ্যাল প্রিজমে চলে গেছে, তাই তো? ভাই 89টা মে প্রিজমে কি হবে? 89 তো মে প্রিজমে হবে না, ওটা তো শ্যাল প্রিজমে হবে। শ্যালই বলছি আমি আমি। আমি 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 বলি শোনেন, আমি আপনাদের টেকনিক শিখাই দিছি। 41, 112, তারপরে যে মে প্রিজম বললাম, এর বাইরে যা আছে সব শ্যাল প্রিজম। কথা বোঝা গেছে? 89 ক, 89 ক, 89টা সেল প্রিজম আর মে হ্যাঁ। প্রিজমটা হচ্ছে 89 ক। হ্যাঁ, তাহলে 89 ক যেহেতু মে প্রিজুম, তাহলে এখানে মে প্রিজুমে যেহেতু নাই, কনক্লুসিভ প্রুফও যদি যেহেতু নাই, তাহলে কি হবে? অটোমেটিকলি শ্যাল প্রিজুম হবে, তাই না? জি। আমি সেটাই বলছি ভাই। হ্যাঁ, এখন আমি প্রশ্ন করি, তাহলে আরেকবার বলেন তো মে প্রিজুম গুলো আবার বলেন দেখি, আরেকবার বলেন, যে কেউ একজন বলেন। এই যে বলেন, এই কোহিনুর আক্তার, আপনি বলেন। কোহিনুর আক্তার বলেন। 83 87 88 88 ক, 89 89 ক, 90 ক, 114। হ্যাঁ, এখন আমি প্রশ্ন করি, আপনারা বলেন তো। 112 মে প্রিজুম, শ্যাল প্রিজুম না কনক্লুসিভ প্রুফ? কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ। আর 114 কি প্রুফ? মে প্রিজুম না শ্যাল কনক্লুসিভ প্রিজুম? কনক্লুসিভ প্রুফ। সরি মে প্রিজম। মে প্রিজুম। হ্যাঁ, ভুল করা যাবে না। তারপরে 89 কি? 89 মে প্রিজম। সেল প্রিজম। 89 হচ্ছে শ্যাল
89 হচ্ছে শ্যালপিজম, আর 89 এর ক হচ্ছে মেপিজম। মেপ্রিজম। তাহলে এই যে মেপিজমটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, আর হচ্ছে কনক্লুসিভ প্রুফ যে দুটো, এটা ভালোভাবে মনে রাখবেন। এটা মাথার মধ্যে রাখলেই আপনার শ্যালপিজম বেরিয়ে আসবে। এই যে 79 নম্বর ধারা, এটা কি পিজম বলেন তো? 79 সেলফিজম। 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 79 শ্যালপিজম। তারপরে বলেন দেখি 80 নম্বর ধারা কি? 80 নম্বর ধারা শ্যালপিজম। সেলফিজম। 105 নম্বর ধারা এটাও শ্যালপিজম। এটাও শ্যালপিজম। সেলফিজম। সেলফিজম। 85 ক খ গ, এটাও শ্যালপিজম। সেলফিজম। সেলফিজম। 87 মেপিজম। সপ্তাশি মেপিজম। মেপ্রিজম। মেপ্রিজম। হ্যাঁ, এই যে ভুলিয়ে ফেলা যাবে না, বারবার প্র্যাকটিস করবেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। যাক, ইনশাআল্লাহ হয়েছে মোটামুটি। হ্যাঁ, এখন আমরা পরের ধাপে যাই। এই ধাপটা আজকে পড়বো, তাহলে আমরা শেষ করব। কেননা আমাদের এমনি করতে হবে, এবং যে জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক নাম্বার আসবে সেই জায়গা আমাদের আর কিছু প্রশ্ন আছে, সেগুলোকে শেষ করি। বলেন তো, এই যে মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট, এটা কত ধারাতে বলা আছে? 8 ধারায়। 8 ধারায়। তারপর হচ্ছে উপলক্ষ, কারণ, পরিণাম, এটা কত ধারাতে বলা আছে? 7 ধারায়। 7 ধারায়। রেজ গেস্টি নীতি কত ধারাতে বলা আছে? 6 ধারায়। রেজ গেস্টি। তাহলে এই রেজ গেস্টি 6 নাম্বার ধারা, রেজ গেস্টি, এইটার সাথে মিল আছে কত ধারার? 32 ও 33। 32, 33। 32 এবং 33। কেননা সোনা সাক্ষ্য, সোনা Hearsay সাক্ষ্যের কি evidence। আছে? হ্যাঁ, হেয়ারসে এভিডেন্স, এটাকে বলা হয় হেয়ারসে এভিডেন্স বা সোনা সাক্ষ্য। তা বাদে কিন্তু সোনা সাক্ষ্যের কি নাই? গ্রহণযোগ্যতা নাই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, 9 নম্বর ধারাতে কি বলা আছে? প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যেসব ঘটনাগুলো প্রমাণ করা প্রয়োজন। মোটিভ, প্রিপারেশন আর কন্ডাক্ট। আরে না, এটা 8 নম্বর ধারাতে বলা আছে, মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট। হ্যাঁ, 8 নম্বর। 9 নম্বর ধারাতে সহজে মনে রাখবেন, প্রয়োজনীয় বিষয় ব্যাখ্যা করার জন্য বা উপস্থাপন করার জন্য যে ঘটনাগুলো প্রয়োজন সেগুলো কি হবে? প্রাসঙ্গিক। অর্থাৎ প্রয়োজনীয় কোনো ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে ঘটনাগুলোর প্রয়োজন সেটাও কি হবে? সেটাও প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক হবে। টিআইপি, এইটা কোথায় বলা আছে বলেন তো? টিআইপি মানে কি? এটা 9 ধারাতে। 9 ধারাতে বলা আছে। টিআইপির মিনিং কি? টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টিআইপি, শনাক্তকরণ। এই শনাক্তকরণ কত ধারাতে আলোচনা করা হয়েছে? 9 ধারা। 9 ধারায়। কমন ডিজাইন কত নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে? 10 ধারা। 10 ধারায়। তারপরে প্লি অফ এলিবাই, প্রমাণের দায়িত্ব কার উপর? আসামির উপর। আসামির উপর। আসামির উপরে। তো এটা যে আসামির উপরে বর্তায়, এটা কত ধারাতে বলা আছে? 103। 103। তাহলে প্লি অফ এলিবাই মানে অন্যত্র থাকার অজুহাত, এটা প্রাসঙ্গিক হতে পারে। এটা কত ধারায় আলোচনা করা হয়েছে? 11 ধারায়। 11। হ্যাঁ। তারপর দণ্ডবিধি 34 এবং 120 এর ক, ক্রিমিনাল কনস্পাইরেসির সাথে সাক্ষ্যহীনের কত ধারার মিল আছে? 10 ধারা। 10 ধারা। অধিকার এবং প্রথাও কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। কত ধারায় উল্লেখ আছে? 13 ধারায়। 13 ধারায়। এই 13 ধারার সাথে সাক্ষ্য আইনের আর কোন ধারার মিল আছে? 48 ধারা। 48 ধারা কি বলা আছে? হ্যাঁ, 48 ধারা কি বলা? অধিকার বা কথার সম্পর্কে ওপিনিয়ন দেওয়া যাবে। বলা আছে অধিকার, হ্যাঁ, অধিকার এবং প্রথা বিষয়ে কি দেওয়া যাবে? বিশেষজ্ঞের মতামত দেওয়া যাবে বা এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া যাবে, তাই তো? ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, এখন আসেন 17 নম্বর ধারা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। 17 থেকে 31 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ। স্বীকৃতি এবং স্বীকারোক্তি। স্বীকৃতি এবং স্বীকারোক্তি কিন্তু দুইটা আলাদা বিষয়। স্বীকৃতি অনেক বিস্তর আর স্বীকারোক্তি ক্ষুদ্র। স্বীকারোক্তি বলতে বোঝায় দোষ স্বীকারোক্তি।
আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, যদি কারো বুঝার না থাকে তাহলে বুঝে নেন, আর যদি বুঝে থাকেন তাহলে তো আমার জন্য একটু ভালো হয়। স্বীকৃতি বলতে বোঝায় কোনো কিছু স্বীকার করা, কিন্তু দোষ স্বীকারোক্তি বলতে বোঝায় দোষ স্বীকারোক্তি। স্বীকৃতি বলতে বোঝায় কোনো কিছু স্বীকার করা, আর স্বীকারোক্তি বলতে কি বোঝায়? দোষ স্বীকারোক্তি। দোষ স্বীকারোক্তি। তাহলে স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি ইংরেজিতে কি বলে? অ্যাডমিশন, স্বীকৃতি। আর দোষ স্বীকারোক্তি হলো দোষ স্বীকারোক্তি, কনফেশন। কনফিউশন না রে ভাই, কনফেশন। কনসেশন, কনসেশন না, কনফেশন। কনফেশন। হ্যাঁ, কনফেশন। আর এই যে স্বীকৃতি বা স্বীকার করা, এটাকে ইংরেজিতে কি বলে? অ্যাডমিশন। অ্যাডমিশন। এই অ্যাডমিশন সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত নম্বর আদেশে আলোচনা করা হয়েছে বলতে পারেন? আদেশ 12-তে। হ্যাঁ, আদেশ 12-তে। তাহলে এই অ্যাডমিশন দেওয়ানি কার্যবিধির 12 নম্বর আদেশে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের কত থেকে কত ধারার মধ্যে আলোচনা করা হয়েছে বলেন দেখি? 17 থেকে 31। 17 থেকে 31, কিন্তু মূলত আলোচনা করা হয়েছে 17 থেকে 23 নম্বর ধারা। আর 24 থেকে 30 পর্যন্ত আলোচনা করা হয়েছে স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি। বুঝাইতে পারছি? এখানে যেহেতু দুইটা পার্ট আছে, তো মূলত স্বীকৃতি বা অ্যাডমিশন এটা আলোচনা 17 থেকে 31, ঠিক আছে, কিন্তু এটার মূল পার্টটা হচ্ছে 17 থেকে 23 এবং 31 নম্বর ধারা। 17 থেকে 23 এবং কত? 31 ধারা। এইখানে মূলত অ্যাডমিশন বা স্বীকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 24 থেকে 30 এখানে কি আলোচনা করা হয়েছে? স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে কি বলে? কনফেশন। জুডিশিয়াল কনফেশন। আর স্বীকৃতির ইংরেজি কি বলে? অ্যাডমিশন। অ্যাডমিশন। এটা দেওয়ানি কার্যবিধির কত নম্বর আদেশে আলোচনা করা হয়েছে? 12 নম্বর আদেশ। 12 নম্বর আদেশে আলোচনা করা হয়েছে। এখন আসেন, এই যে কনফেশন 24 থেকে 30 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে, এটাই ফৌজদারি কার্যবিধির কনফেশন কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে বলেন দেখি? জুডিশিয়াল কনফেশন 164। 164 নম্বর ধারাতে বলা আছে কার কার কাছে আপনি কি করতে পারবেন? দোষ স্বীকারোক্তি করতে পারবেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বাদে সকল শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি করতে পারে? দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারে। মূলত দোষ স্বীকারোক্তি মূলত ন্যায় হচ্ছে ফার্স্ট ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আদালতের বা মানে ক্ষমতাপ্রাপ্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও দোষ স্বীকারোক্তি নিতে পারে। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহলে দোষ স্বীকারোক্তি নিতে পারে না? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি নিতে পারে না। এখন আসেন, স্বীকার বা স্বীকৃতি এটা কয় প্রকার? এটা প্রশ্ন আসতে পারে। আগের আইন অনুসারে আগে যে রকম ছিল সেই অনুসারে কত ছিল? দুই প্রকার। এখন কত? 3 প্রকার। 3 প্রকার। এখন 3টা। 2022 সালে যে সংশোধন, যে আমি বললাম যে কতগুলো ধারা, 9টা ধারা সংশোধন করা হয়েছে, তার মধ্যে 3, 17 একটা। তো 17তে কি বলা আছে? মৌখিক স্বীকৃতি, লিখিত স্বীকৃতি এবং ডিজিটাল রেকর্ডে ধারণকৃত স্বীকৃতি। কি কি? মৌখিক, লিখিত আর কি? ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ডে ধারণকৃত স্বীকৃতি। অর্থাৎ সাক্ষ্য আইনের 17 নম্বর ধারা অ্যামেন্ডের মাধ্যমে আগে মৌখিক এবং লিখিত স্বীকৃতির গুরুত্ব ছিল, এখন ডিজিটাল ফর্মে কোনো যদি থাকে সেটাও কি করা হবে? সেটাও গ্রহণযোগ্য হবে। তাহলে কয় প্রকার? 17 নম্বর ধারা কয় প্রকারের স্বীকৃতির কথা বলা আছে? 3 প্রকার। ওকে, তাহলে মনে করেন হাসিব রেজা ইমরান মেহেদী ভাইয়ের কাছ থেকে একটা জমি ক্রয় করে। এখন ইমরান মেহেদী ভাই মালিক থাকাকালীন ওই জমির বিষয়ে ইমরান ভাই কি করতে পারবে? ওই স্বীকৃতি বিষয়টা হাসিব রেজার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কেননা এখানে হাসিব রেজা লিখিতভাবে ইমরান মেহেদী ভাইকে জমিটা লিখে দিয়েছে। তাহলে এখানে স্বীকৃতি প্রদান করছে যে এই জমির মালিক ইমরান মেহেদী সাহেব। তাহলে স্বীকৃতি মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে, ডিজিটালও হইতে পারে, কিন্তু মৌখিক স্বীকৃতির থেকে লিখিত স্বীকৃতির গুরুত্ব বেশি। কথা কি বোঝা গেছে? জি। আচ্ছা,
এখন এই 17 নম্বর ধারা সাথে 31 নম্বর ধারাটাতে একটু যান। 31 নম্বর ধারা, 31 নম্বর ধারাতে কি বলা আছে বলেন তো? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। 31 নম্বর ধারাতে বলা আছে স্বীকৃতি কি নয়, কোন চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু কি স্বকার্যজনিত প্রতিবন্ধক হতে পারে, স্বকার্যজনিত বাধা, স্বকার্যজনিত বাধা সৃষ্টি করতে পারে। তার মানে হাসিব রেজা যদি কোনো মৌখিক বা লিখিত বা দালিলিক বা ডিজিটাল ফর্মে যদি কোনো স্বীকৃতি দেয়, এটা কি নয়, এটা চূড়ান্ত কোনো প্রমাণ নয়, কিন্তু স্বকার্যজনিত বাধা সৃষ্টি করতে পারে। কেমন? এই যে উনি মুখে বললো যে আমাকে 10,000 টাকা দিবে, স্বীকৃতি প্রদান করলো, পরবর্তীতে তিনি ওটা কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। যেমন কোর্টে যখন আপনি আরজির মাধ্যমে যদি স্বীকার করেন যে হ্যাঁ এই জমির মধ্যে 2% জায়গা ইমরান মেহেদী ভাইও খায়, আপনি যদি আরজির মধ্যে যেটা স্বীকার করে নিবেন, পরবর্তীতে আপনি যদি সেটা অস্বীকার করেন, তাহলে আপনার কি হবে, স্বকার্যজনিত বাধা হবে। স্বকার্যজনিত বাধা মানে কি? এস্টোপেল। এস্টোপেল কত থেকে কত ধারার মধ্যে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের? 115 থেকে 117। 115 থেকে 117। মূলত এস্টোপেল আলোচনা করা হয়েছে কত ধারাতে? 115 নম্বর ধারাতে। তাহলে স্বীকৃতি কি নয়, কোনো চূড়ান্ত কোনো প্রমাণ নয়, কিন্তু আমি যদি কোনো আরজির মাধ্যমে কোনো কিছু স্বীকার করে নেই আদালতের কাছে, পরবর্তীতে আমার কি হবে, আমি নিজে বললাম মানে আমি স্বকার্যজনিত বাধা মানে নিজে বললে আবার নিজে আবার মুখ ফিরাই নিতে পারবো। বলেন, বিষয়টা হলো এইরকম। তাহলে সেক্ষেত্রে স্বীকৃতি কি নয়, কোনো চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু স্বকার্যজনিত বাধা তৈরি করতে পারে। এটা কত ধারাতে বলা আছে? 115। তাহলে স্বীকৃতির সংজ্ঞা, ডেফিনেশন, এটা সাক্ষ্য আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে? 17 ধারায়। সাক্ষ্য আইনের যত ডেফিনেশন সব তো 3 ধারায় বলা আছে, তা স্বীকৃতির সংজ্ঞাও তো 3 ধারাতে আছে না? আছে। আর আলোচনা করা হয়েছে কত ধারায়? 17 নম্বর ধারায়। ঠিক আছে, বলে স্বীকৃতি কত প্রকার? স্বীকৃতি 3 প্রকার। আপনারা এই যে আমি যে কথা বলতেছি এটাতেই আপনারা আউলে যান কেন? পরীক্ষার আগে তো আরো অনেক নার্ভাসনেস থাকবে, আরো অনেক ভয়ভীতি থাকবে। এখনই যদি এত আপনারা ভয় পান, আউলাই যান, তাহলে পরীক্ষার আগে কি হবে? আউলানো যাবে না। বার কাউন্সিল পরীক্ষার সবচাইতে যেটা বাধা, সবচাইতে যেটা সমস্যা, সেটা হচ্ছে ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া। পরীক্ষার আগেই আপনি ঘাবড়ে যাবেন, আর এই ঘাবড়ে যাওয়ার ফলে মানুষ ফেল করে। এখানে যারা খুব ভালো পারফর্ম করতেছে বা পড়াশোনা করতেছে, উত্তর দিতে পারতেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দিতে পারবে না, যে কারণে ফেল করবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। মানে এইখানে খুব পারতেছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি পারতেছেন না, এই কারণে ফেল। এইখানে যে পার্থক্য যে খুব বেশি, যিনি ফেল করে আর যিনি পাস করে তার মধ্যে যে খুব পার্থক্য, তা কিন্তু না। পার্থক্য হচ্ছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা। পরীক্ষা মানেই নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে পরীক্ষা আপনি ভালো করতে পারবেন না। কেননা ওইখানে একটা স্পেসিফিক একটা টাইম থাকে, 1 ঘন্টার মধ্যে আপনাকে পারফর্ম করতে হবে। পরীক্ষার পূর্ববর্তী যে ঘটনা, ওই পূর্ববর্তী সময় আপনাকে কি করতে হবে, ভালোভাবে আপনার একটা ভালো একটা জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে। টাইমলি খাইতে হবে, টাইমলি ঘুমাইতে হবে, পর্যাপ্ত ঘুম হতে হবে, সাথে পাশাপাশি পড়াশোনা করতে হবে, নিজের শরীরটা সুস্থ রাখতে হবে। পরীক্ষার আগে এমন পড়া দিলেন, পরীক্ষার আগের দিন আপনি টাইট হয়ে গেলেন, তাহলে আপনার কি পাস হবে? বলেন, হবে? হবে না। পরীক্ষার আগে কোনোভাবেই কাইট হওয়া যাবে না। পড়াশোনা এমন ভাবে করতে হবে, যেভাবেই হোক আমাকে পরীক্ষার হলে গিয়ে ডেলিভার করে আমাকে কি হতে হবে, কাইট হতে হবে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, আমি আপনাদেরকে বলি একটু 1 মিনিটের জন্য, আপনাদের ভালোর জন্য আমি 30 সেকেন্ডে শেষ করব। আমি যখন পিলি পরীক্ষার্থী ছিলাম, তখন আমি মানে লোডের কারণে আমি মাথা নেড়ে করছিলাম, মানে মাথার চুল কেটে ফেলে দিছিলাম, এবং আমি অনেক রকমের জ্বালা যন্ত্রণার মধ্যে ওই সময় ছিলাম। সেটা অন্য আরেকদিন বলবো, এখন সময় নষ্ট করব না।
অনেক রকম জ্বালা যন্ত্রণার মধ্যে ছিলাম। তারপরও আমি মানে এত কিছু নিয়ে আমি পরীক্ষা হলে গিয়েছি। তারপরও আমি পরীক্ষার আগে ঘুমাইতে পারি নাই। আমি দেখা গেছে পরীক্ষার আগেও 2 জন স্টুডেন্টকে পড়াইছি। মানে আমি যে টেনশন করব, টেনশন করে কাউকে তো ফোন দিয়ে বলবো যে বন্ধু বা ভাই আমার খুব টেনশন হইতেছে, আমি খুব ভয় পাইতেছি, আমি না পাস করলে কি হবে, এই কথাটা যে বলবো এটা বলার কোনো লোক ছিল না। বরঞ্চ ওই সময় রাতে 10:30টার সময়, রাত কয়টা, রাত 10:30টার সময় আমার একজনকে রিভিশন করাই দিতে হচ্ছে, কারণ তিনি আমার স্টুডেন্ট। তাকে আমি কি করাই দিছি, রিভিশন করাই দিছি। তাকেই আমি বলছি ভয় পাওয়া যাবে না, কথাটা বুঝলেন? একটু এখানে শেখার বিষয় আছে। আমি যে পরীক্ষা দিতে গেছি আমি ভয়ে, মনে করেন সত্য কথা, আমি কান্না করছি। আমি ছেলে মানুষ, আমি তারপর আমি কান্না করছি, কারণ আমার ওই রকম একটা পরিস্থিতি ছিল। আমি যদি পাস না করি আমি পুরো জলে ভাসে যেতাম, এরকম একটা পরিস্থিতি ছিল। আমার কান্না করা লাগছে, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়েছে, আমাকে ফজরের নামাজ পড়তে হয়েছে, নামাজ পড়ে তারপর আমাকে পরীক্ষার হলে যেতে হয়েছে। আমি এত বেশি ভয়, ভীত, সন্ত্রস্ত ছিলাম। আমি দোয়া দরুদের মধ্যে সবসময় ছিলাম, ইস্তেগফারের মধ্যে সবসময় ছিলাম। এত ভয় পাওয়ার পরেও আমি একজনকে পড়াইছি, সে রাতে 10:30টার সময় আমাকে ফোন দিয়ে ভয় পেয়ে আমাকে বলতেছে আমার খুব ভয় লাগতেছে ভাই, আমাকে একটু রিভিশন করায় দেন। এখন আমি কি করি, আমি ওনাকে 7টা আইন রিভিশন করাই দিছি। 7টা আইন আমি আগের রাতে 10:30 থেকে শুরু করে 1.5 ঘন্টার মধ্যে 7টা আইন আমি রিভিশন করাই দিছি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো। পাশাপাশি আরো একজন বোন ছিল, ওই বোনকেও আমি রিভিশন করাই দিছি। তাহলে ওনারা যে ভয় পেয়ে কাদার মতো একজন লোক পাইলো, আমি ভয় পেয়ে কাদার মতো লোক পাই নাই। আমি বরঞ্চ তাদেরকে সান্ত্বনা দিছি, ভয় পাইয়েন না, শরীরটা ভালো রাখেন, নামাজ কালাম পড়েন, ফজরের নামাজ পড়িয়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়েন, তারপরে ইনশাআল্লাহ পরীক্ষাটা দিতে যায়েন। আর সকালবেলা ভাজা পোড়া খাইয়েন না, পরীক্ষার 2 দিন আগে ভাজা পোড়া খাইয়েন না, পেট নষ্ট করিয়েন না, যেমনি হোক একটু ঘুমায়েন, যেমনি হোক একটু ঘুমিয়ে, ঘুমানোর পর 2-3 ঘন্টা একটা দরকার বলে কড়া করে একটা চা খায়েন, নাহলে একটা কফি খায়েন, যাতে আপনি ওই সময় পরীক্ষার 1 ঘন্টা যাতে আপনি সুস্থ থাকতে পারেন। এগুলো বলে তাকে সান্ত্বনা দিয়ে, থাপথুপ দিয়ে তারে ঘুম পাড়ায়। আমি সারা রাত জেগেছিলাম, আমার ঘুম আসে না। পরে তারপরে কষ্ট করে 1-1.5 ঘন্টা ঘুমাইছি। 3:30টার দিকে ঘুম ভেঙে গেছে। 3:30টার সময় যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে আমি পুরো বই রিভিশন দিয়েছি। রিভিশন দেওয়ার পর ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজের পর একটা চা খাইছি, তারপরে এটা ওটা খেয়ে আমার ওয়াইফের সাথে আমি মনে করেন পরীক্ষা হলে গেছি পরীক্ষা দিতে। এবং ওই দিন আমার এখনো মনে আছে, আমার পরীক্ষার সিট পড়ছিল রামপুরাতে। ওই দিন বৃষ্টি হয়েছিল এবং ওই দিন হচ্ছে ইয়া করা লাগছে, অনেক জার্নি, মনে করেন বাসে গেছি, অনেক কষ্ট করে যাওয়া লাগছে। একটু বৃষ্টিও হয়েছিল, একটু বৃষ্টিও পড়ছিল, অনেক কষ্ট করে পরীক্ষা দিছি। এবং পরীক্ষা দেওয়ার পর আমি খুশি মনেই বের হয়েছি। এবং পরীক্ষা দেওয়ার পর আমি বাড়িতেও যাই নাই, খাওয়া দাওয়া করিনি। পরীক্ষা হল থেকে বের হয়ে আমি একটা রেস্টুরেন্টে ঢুকে, আমার ওয়াইফ যেহেতু আমার জন্য না খাওয়া ছিল, আমি তাকে হচ্ছে খাওয়াইছি। সে খাইতেছিল, পাশে আমি বই নিয়ে আমার পুরো প্রশ্ন সলভ করছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, কেন আপনার কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না, আমি আমার প্রশ্ন 52 বার সলভ করছি। কয়বার? পরীক্ষা দিয়ে এসে আমি আমার প্রশ্ন 52 বার সলভ করছি। আমার এই সলভ করা দেখে আমার ওয়াইফ আমার প্রশ্ন লুকাই ফেলছিল। মানে আমি যখনই প্রশ্ন পাইতেছি বারবার সলভ করতেছি, যে আমি যদি আমার ধরেন মেশিন নষ্ট হয়ে গেল তাহলে আমার পাস আসবে কিনা, ধরেন আমার মনে করেন 2টা নৈর্ব্যক্তিক অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল হইলো তাইলে আমার পাস আসবে কিনা, বিভিন্ন ভাবে আমি হিসাব করছি। অ্যালজেব্রা হিসাব, পাটিগণিত হিসাব, বীজগণিত হিসাব, যত হিসাবে হোক 50-এর নিচে আমার যায় না, যত হিসাবেই হোক 50-এর নিচে আমার যায় না। তারপরে যে পরীক্ষার্থী আমার কাছে রাতের বেলা রিভিশন করে নিয়েছিল, সে আবার সন্ধ্যার সময় আমার কাছে দেখা করতে এসেছিল, তাকে আবার আমি সলভ করে দিছি, তাকে আবার কি করে দিছি, সলভ করে দিছি। আমার জ্বালাতে আমার প্রশ্নটা আমার লুকাইয়ে ফেলছে, যে প্রশ্নটা আমি যখনই পাচ্ছি আমি রিভিশন, মানে আমি ঘুমাচ্ছিলাম না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার যে শিক্ষক আমাকে যুক্তিবিদ্যা পড়াইছে, ইন্টারমিডিয়েট যখন আমি এইচএসসি যখন পরীক্ষা দিয়েছি, তখন আমাকে উনিও একজন পরীক্ষার্থী ছিলেন। এবং আমার সৌভাগ্য হয়েছে আমার শিক্ষককে পড়ানোর। আমি আমার শিক্ষককে কি করেছি, আমি আমার শিক্ষককেও এই বার কাউন্সিলের জন্য পড়িয়েছিলাম। এবং আমার সৌভাগ্য, আমি পরীক্ষার রেজাল্ট নিতে
মানে সারা রাত তসবিহ গুনতে গুনতে আমি ঘুমাই গেছি, আমি টেরও পাই নাই। সকাল 7টা কি 7:30টার দিকে হঠাৎ আমার ফোনে ফোন আসছে, আমি হুট করে ঘুম থেকে চটকে উঠছি। ওঠার পরে তিনি ফোন দিছে, বলতেছে মিজান রেজাল্ট দিছে, আমার তো আসে নাই, তোমার রোলটা বলো। আমি নিজে রোল দেখার সৌভাগ্য আমার হয় নাই। উনি স্যার বলছে কিরে তোমার তো চলে আসছে, তারপরে গিয়ে আমি আমার রোল দেখছি। তাহলে আমি এতগুলো কথা এই কারণেই বললাম যে ভাই জীবন যুদ্ধটা অনেক কঠিন, এবং এইখানে আপনার যদি যদি একবার মানসিক ভাবে হেরে যান তাহলে আপনি আর উঠে দাঁড়াইতে পারবেন না। একবার যদি আপনি মানসিক ভাবে যদি হেরে যান তাহলে আপনি কখনোই উঠে দাঁড়াইতে পারবেন না। আমি ভেঙে গেছি, আমার চোখের নিচে কালি পড়ে গেছে, আমার শরীরের অবস্থা খুব খারাপ, তারপর আমি পরীক্ষার হল পর্যন্ত গিয়েছি যে আমাকে পারফর্ম করতে হবে, আমাকে রেজাল্ট আনতে হবে। অবশ্যই আল্লাহ আমার প্রতি সহায় ছিল, যে কারণে আমি পেরেছি। এটাই হচ্ছে বিষয়টা, হলো এটাই, আপনি ভাঙেন কিন্তু মস্কানো যাবে না, আপনি কোনোভাবে বোঝানো যাবে না, মস্তিষ্কে কোনোভাবে বোঝানো যাবে না আপনি পারবেন না। একবার যদি মস্তিষ্ক বুঝে ফেলে যে আপনি পারবেন না, তাহলে কোনোদিনই পারবেন না। আপনি সবসময় মাথায় আমি পারবো, আমার দ্বারা হবে, আল্লাহ আমাকে দিবে, আমি পারবো, আমার দ্বারা হবে এবং আল্লাহ আমাকে দিবে। এবং আমি যাদেরকে পড়াইতাম তাদেরকে আমি পরীক্ষার আগে মেসেজ দেওয়াই, যে ভোরবেলা উঠে আমাকে মেসেজ দিবে, আমি পারবো, আমাকে দ্বারা হবে। আপনারাও দিবেন, পরীক্ষার 1 মাস আগে আপনারাও আমাকে মেসেজ দিবেন, আমি পারবো, আমার দ্বারা হবে, এই মেসেজটা গ্রুপে দিবেন। এখন না, যখন বলবো তখন থেকে। এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, পজিটিভ মাইন্ড সেট আপ করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, যে কোনো ভাবেই হোক আমার দ্বারা হবে, আমাকে পারতেই হবে, এই মানসিকতা রাখতে হবে। কিন্তু কোনোভাবে যদি ডাউন খেয়ে যান যে আমি পারতেছি না, তাহলেই সমস্যা। মস্তিষ্ক এটা বুঝতে দেওয়া যাবেই না। সবসময় পজিটিভ থাকেন, ইনশাল্লাহ আপনি একটু ভালো কিছু। এই সময় ক্ষেপণ করলাম, দুঃখিত। এখন আসেন আপনারা 18 নম্বর ধারাতে যান। 18 নম্বর ধারাতে আমি তাড়াতাড়ি শেষ করে দিতেছি, এটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা শেষ করে দেবো আজকে। 18 নম্বর ধারাতে বলা আছে যে 5 শ্রেণীর লোকের স্বীকৃতি গ্রহণীয়। কয় শ্রেণীর লোকের স্বীকৃতি গ্রহণীয়? 5 শ্রেণীর। কি কি এই 18 নম্বর ধারাতে বলা আছে? একটা হচ্ছে মামলার পক্ষ, 2 নম্বর হচ্ছে প্রতিনিধি, 3 নম্বর হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলার ক্ষেত্রে মামলাকারী ব্যক্তি বা এক্সিকিউটিভ বা প্রশাসক, 4র্থ নম্বর হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, ইন্টারেস্ট আছে, আর 5মত হচ্ছে যার নিকট থেকে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করা হয়েছে তার বিবৃতি সত্য অর্জন করা। এই 5 রকমের। তো প্রশ্ন যদি আসে 18 নম্বর ধারা অনুসারে যে কয় ধরনের বা কয় শ্রেণীর ব্যক্তির স্বীকৃতি গ্রহণীয়, কি বলবেন তখন? কয় শ্রেণীর? 5 শ্রেণীর। শ্রেণী। কত নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে? 18 ধারা। 18 নম্বর আইনে 18 নম্বর ধারা। এরপরে যান আপনারা ডাইরেক্ট 22 নম্বর ধারায়, 22 ধারাতে যান। 22 ধারাতে বলা আছে যে দলিল বিষয়ে মৌখিক স্বীকৃতি। দলিলের বিষয় কি? মৌখিক স্বীকৃতি। এখানে বলছে দলিলের বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে যদি যে স্বীকৃতি প্রদান করে ওই ব্যক্তি উক্ত দলিলের গৌণ বা প্রাথমিক সাক্ষ্য উপস্থিত করতে পারে। কোনটা প্রাথমিক সাক্ষ্য, কোনটা মাধ্যমিক সাক্ষ্য, এটা আমরা পরে পড়ব। কিন্তু এখন এখানে 22 নম্বর ধারাতে বলতেছে দলিলের বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যায়, কিন্তু আমরা পরবর্তীতে পড়বো যে দলিলের বেস্ট এভিডেন্সই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, অর্থাৎ মৌখিক সাক্ষ্য কোনো ভ্যালু দলিলের ক্ষেত্রে নেই। কিন্তু এখানে 22 নম্বর ধারা অনুসারে বলতেছে যে কিছু ক্ষেত্রে কি হতে পারে, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যেতে পারে। সেই কিছু ক্ষেত্র কি? নাম্বার 1, যিনি স্বীকৃতি প্রদান করেছেন বা অ্যাডমিশন করেছেন তিনি যদি ওই দলিলের মাধ্যমিক যদি সাক্ষ্য উপস্থিত করতে পারে। মাধ্যমিক সাক্ষ্য কি, এটা আমরা পরবর্তীতে পড়ব। তিনি যদি কি করতে পারে, মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করতে পারে, তাহলে তার মৌখিক সাক্ষ্যটা কি হতে হবে, গ্রহণীয় হতে পারে। তারপরে বলছে যতক্ষণ পর্যন্ত দলিলের বিষয়ে যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে, অর্থাৎ দলিলের যথার্থতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি দলিলের বিষয়ে কি দিতে পারবেন, মৌখিক স্বীকৃতি দিতে পারবেন। তো দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি যে ক্ষেত্রে কি হয়, যে ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে, এটা কত নম্বর ধারাতে বলা আছে? 22 নম্বর ধারা। 22 নম্বর ধারাতে কি কি ক্ষেত্রে? মাধ্যমিক সাক্ষ্য, যতক্ষণ মানে তিনি যদি মাধ্যমিক সাক্ষ্য উপস্থিত করতে পারে,
মানে যিনি আসলে দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি দান করবেন তিনি যদি মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করতে পারে। আর দ্বিতীয়টা দলিলের বিষয়বস্তু যতক্ষণ পর্যন্ত দলিলের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন উঠেছে, যতক্ষণ পর্যন্ত দলিলের যথার্থতা নিয়ে প্রশ্ন আছে ততক্ষণ পর্যন্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যেতে পারে। এখন এই যে পরবর্তী যে অ্যামেন্ড করার পরে 22-এর সাথে আরেকটা ধারা যুক্ত হয়েছে, সেটা হলো 22-এর ক। এখানে বলছে হ্যাঁ, ডিজিটাল দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবৃতি যখন প্রাসঙ্গিক হয়, আবার বলতেছি সহজে মনে রাখার জন্য, দলিলের বিষয়বস্তু যে ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় কত ধারা? 22 ধারা। আর যদি এটা যদি বলে যে ডিজিটাল দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রাসঙ্গিক হতে পারে, এটা কত ধারা? তখন কি বলবেন? 22 ক। একই জিনিস, খালি এটা ডিজিটাল যুক্ত করছে। এটা হলো খালি দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আর 22-এর ক হচ্ছে ডিজিটাল দলিল, অর্থাৎ যে দলিলটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থাপিত। এখানে বলতেছে ডিজিটাল দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে না যদি না সেই দলিল উপস্থাপন করা হয় তার যথার্থতা প্রশ্ন নিয়ে। অর্থাৎ অবশ্যই যদি যথার্থতা নিয়ে প্রশ্ন থাকে তাহলে ডিজিটাল দলিল সম্পর্কে কি দেওয়া যেতে পারে? মৌখিক বিবৃতি বা মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। যথার্থতা নিয়ে যদি প্রশ্ন না ওঠে তাহলে কি দেওয়া যাবে না? ডিজিটাল দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। কথা কি ক্লিয়ার? বুঝছেন? জি। এখন আসেন 23 নম্বর ধারা, দেওয়ানি মামলায় স্বীকৃতি। দেওয়ানি মামলায় স্বীকৃতি বা অ্যাডমিশন কখন প্রাসঙ্গিক হয়? এখানে বলতেছে স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য উপস্থাপন করা যাবে না। স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য উপস্থাপন করা যাবে না, বা পক্ষদের মধ্যে চুক্তি হয়েছে সাক্ষ্য না দেওয়ার জন্য, এই বিষয়ে কি করা যাবে না? এখানে বলতেছে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। স্বীকৃতি কি হবে না? প্রাসঙ্গিক হবে না যদি না স্বীকৃতি এরূপ সত্তাধীন থাকে যে উক্ত স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য উপস্থাপন করা যাবে না। আর একটা হচ্ছে পক্ষদের মধ্যে যদি চুক্তি হয় যে সাক্ষ্য কি হবে? সাক্ষ্য দেয়া সম্মত হয়েছে চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেওয়ানি মামলার স্বীকৃতি কি হবে না? প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ আমার এবং মেহেদী ভাইয়ের মধ্যে যদি চুক্তি হয়, সাক্ষ্য না দেওয়ার ব্যাপারে, যে আমরা সাক্ষ্য দেব না, উনি আমাকে অনেকগুলো টাকা দিবে, আমি সাক্ষ্য দেব না, এই বিষয়ে যদি চুক্তি হয় তাহলে সেক্ষেত্রে সেই স্বীকৃতি কি হবে না? প্রাসঙ্গিক হবে না। আরেকটা কি? সাক্ষ্য উপস্থাপন করা যাবে না, এই বিষয়েও কি করা যাবে না? এই দেওয়ানি মামলায় স্বীকৃতি কি হবে না? প্রাসঙ্গিক হবে না। তাহলে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না, এটা কত ধারাতে বলা আছে? 23 ধারায়। এখন প্রশ্ন হচ্ছে স্বীকৃতি কি কি ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি মামলায় প্রযোজ্য নাকি ফৌজদারি মামলাতে প্রযোজ্য? বলেন তো। দুই মামলাতেই প্রযোজ্য। হ্যাঁ, স্বীকৃতি দেওয়ানি এবং ফৌজদারি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। স্বীকৃতি দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। আর কনফেশন শুধু ফৌজদারি মামলা। এটা মনে রাখবেন। স্বীকৃতি বা স্বীকার বলতে যা বোঝায়, স্বীকৃতি বলতে তাই বোঝায়, ইংরেজিতে বলে অ্যাডমিশন। স্বীকৃতি বা স্বীকার দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু স্বীকারোক্তি বলতে কিন্তু দোষ স্বীকারোক্তি। যদি স্বীকারোক্তি দেখেন, কেউ আবার স্বীকৃতি মনে করে ডাক দিয়ে আসেন না। স্বীকৃতি এবং স্বীকার একই কথা। 17 নম্বর ধারা অ্যাডমিশন এবং দেওয়ানি কার্যবিধির কত 12 নম্বর আদেশ। আর যদি স্বীকারোক্তি দেখেন মানেই হচ্ছে দোষ স্বীকারোক্তি। তাহলে স্বীকারোক্তি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? শুধু ফৌজদারি মামলা। স্বীকারোক্তি ফৌজদারি মামলার ক্ষেত্রে শুধু। হ্যাঁ, কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 31 নম্বর ধারাটা আরেকবার বলেন তো, তারপর আমি 24 থেকে 30 ধারাতে যাচ্ছি। 31 নম্বর ধারাতে কি বলা? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তাহলে বারবার বলেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। স্বীকৃতি কি নয়? চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রমাণে কি করতে পারে? বাধা সৃষ্টি করতে পারে বা অকার্যজনিত বাধা হতে পারে। স্বীকৃতি কি নয়? চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু অকার্যজনিত বাধা সৃষ্টি করতে পারে। ওকে, এখন আসেন স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি, কনফেশন। এটার পার্ট হচ্ছে 24 থেকে 30। এটা খুব ভালোভাবে বুঝবেন, এখান থেকে প্রশ্ন আসবে। এটা খুব ভালোভাবে বুঝবেন।
এখান থেকে প্রশ্ন আসবে। তো এখানে মূলত বলছে দোষ স্বীকারোক্তির যে প্রকারভেদ, এখানে 3 প্রকারের দোষ স্বীকারোক্তির কথা বলছে। বিচারিক দোষ স্বীকারোক্তি, বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি, প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি। যেটা বিচারিক দোষ স্বীকারোক্তি এটাকে ইংরেজিতে বলে জুডিশিয়াল কনফেশন, আর যেটা বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি সেটাকে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর যেটা প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি সেটাকে ইংরেজিতে কি বলে? রিট্রাক্টেড কনফেশনাল স্টেটমেন্ট। আবারও বলতেছি, রিট্রাক্টেড কনফেশনাল স্টেটমেন্ট। তাহলে বিচারিক দোষ স্বীকারোক্তি বলতে কি ইংরেজিতে কি বলে? জুডিশিয়াল কনফেশন, বিচার বহির্ভূত আর জুডিশিয়াল। বিচার বহির্ভূত যেটা সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল, আর যেটা প্রত্যাহারকৃত সেটা ইংরেজিতে কি বলে? রিট্রাক্টেড কনফেশন। হ্যাঁ, রিট্রাক্টেড কনফেশনাল স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে স্বীকারোক্তি, কনফেশন মানে দোষ, কনফেশন মানে হচ্ছে দোষ স্বীকারোক্তি, কনফেশন মানে দোষ স্বীকারোক্তি। হ্যাঁ, এখন কথা হচ্ছে বিচারিক দোষ স্বীকারোক্তি বলতে আসলে কি বোঝায়, বা বিচারিক কনফেশন বলতে কি বোঝায়? এই যে ফৌজদারি কার্যবিধির 164 নম্বর ধারাতে তাদের কাছে আপনি দোষ স্বীকারোক্তি করতে পারবেন, এবং কোন প্রসিডিওরে দোষ স্বীকার করা হয় এটা ফৌজদারি কার্যবিধির 364 নম্বর ধারাতে বলা আছে। কাদের কাছে দোষ স্বীকারোক্তি করতে পারবেন এটা 164-তে বলা আছে। আর কিভাবে কোন প্রসিডিওরের মাধ্যমে দোষ স্বীকারোক্তি করবেন এটা কততে বলা আছে? 364 আর 337 দ্বারাই। 300 কত? 64। হ্যাঁ, আবার 337 না কি বললেন? 164 ধারায় সাক্ষ্য দিবে মৌখিক সাক্ষ্য, আর 164 মাহমুদুল হাসানের ভয়েসটা মনে হইতেছে রুমের একেবারে ওই কর্নারে আছে, আর মোবাইল আছে এই কর্নারে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, বিচারিক যে দোষ স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন, এইটা শুধুমাত্র এই যে কোথায় ফৌজদারি কার্যবিধির 164 এবং 364 নম্বর ধারার আলোকে যে দোষ স্বীকারোক্তি নেওয়া হয় এটাকেই বিচারিক দোষ স্বীকারোক্তি বলে। আর এই 164 এবং 364 ধারার যে বিধানের বাইরে গিয়ে যদি কোনো দোষ স্বীকারোক্তি নেওয়া হয়, মানে বিচারিক মানে হচ্ছে সহজ কথা বিচারক যে দোষ স্বীকারোক্তি গুলো নেয়, তো বিচারক যে দোষ স্বীকারোক্তি নেয় এটা সাক্ষ্যগত মূল্য আছে, এবং এটা কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির 164 আর প্রসিডিউর বলা আছে 364-তে। তাহলে বিচারক যে দোষ স্বীকারোক্তি নেয় এটাকে বিচারিক দোষ স্বীকারোক্তি বলে। আর বিচারক বাদে অন্য কোনো ব্যক্তি বলতে কি বোঝায়? এই যে পুলিশের কাছে কি দেওয়া হয়? 161 দেওয়া হয়। পুলিশের কাছে কি দেওয়া হয়? 161 দেওয়া হয়। তো পুলিশের কাছে কোনো সাক্ষ্য দিলে সেই সাক্ষ্যের কি নাই? সাক্ষ্যগত কোনো মূল্য নাই। এটা ফৌজদারি কার্যবিধির 162 নম্বর ধারা অনুসারে কি নাই? সাক্ষ্যগত কোনো পুলিশের কাছে দেওয়া বিবৃতির কোনো মূল্য নাই। 161 এর কোনো মূল্য নাই, কিন্তু 164 এর অনেক মূল্য আছে। তাহলে পুলিশের কাছে বা বিচারক বাদে অন্য কোনো ব্যক্তির কাছে যদি দোষ স্বীকারোক্তি দেয় তাহলে কি সেটা সাক্ষ্যগত মূল্য আছে? ধরে নিলাম কোহিনুর তিনি তার অপরাধ সম্পর্কে ইন্সপেক্টর মাহমুদুল হাসানের কাছে দোষ স্বীকারোক্তি করলেন, তাহলে এখানে এই কোহিনুরের দোষ স্বীকারোক্তি সাক্ষ্যগত মূল্য আছে কিনা এই মাহমুদুল হাসানের কাছে? না, নাই স্যার, 162 ধারায় বলছে নাই। হ্যাঁ, নাই। কিন্তু কোহিনুর আক্তার তিনি যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে তিনি দোষ স্বীকার করে, তাহলে সেই ক্ষেত্রে 164 নম্বর ধারা অনুসারে তাহলে কি সেই দোষ স্বীকারোক্তি সাক্ষ্যগত মূল্য আছে? হ্যাঁ, সেক্ষেত্রে সাক্ষ্যগত মূল্য আছে। আর রিট্রাক্টেড কনফেশনাল, হ্যাঁ, এটা যদি দায়রা আদালতের কাছে দোষ স্বীকার করে তাহলে ওটা কি 364-তে যাবে? দায়রা আদালত বলতে কিছু নাই, মানে দোষ স্বীকারোক্তি অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ওই ম্যাজিস্ট্রেট কোর্টে না করে দায়রা আদালতে করবে। না, দায়রা আদালতে দোষ স্বীকারোক্তি তো করে না, যিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তার কাছেই করতে পারবে। তো দায়রা আদালতও তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ওই মামলাটা যদি দায়রা আদালতে চলে গেল সেটা কি 364-তে যাবে?
364তে প্রসিডিউর বলা আছে দোষ স্বীকারোক্তি কিভাবে নিতে হবে। এই যে দোষ স্বীকারোক্তি করার আগে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আনবে তখন তার স্বাস্থ্যগত পরীক্ষা করবে, তারপরে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা সেটা পরীক্ষা করবে, তারপরে পুলিশকে বলবে বাবা তুমি দরজার ওপাশে থাকো, তারপরে যখন আসামি আসবে আসামিকে বলবে আমি একজন ম্যাজিস্ট্রেট, আপনি আমার কাছে যা বলবেন আমি এটা কিন্তু আপনার বিপক্ষেও যেতে পারে। তারপর ভেবেচিন্তে বলার জন্য 3 ঘন্টা সময় দিবে, হাতের মধ্যে যদি হ্যান্ডকাপ থাকে সেটা খুলে দিতে বলবে। এই প্রসিডিউর গুলো 364তে বলা আছে যে কিভাবে দোষ স্বীকারোক্তিটা নিবে। আর কার কাছে দোষ স্বীকারোক্তি দিতে পারবে সেটা 164তে বলা আছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তি। তো দায়রা জজও ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তি করতে পারবে। তো দোষ স্বীকারোক্তি আসলে দায়রা জজ অনেক বড় স্যার, ও স্যার কি আর দোষী এই চোর বাটপারের ঘরের কাছ থেকে কি দোষ স্বীকারোক্তি নিতে যাবে? উনি তার যে অধীনস্থ যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে তাকে বলে বাবা যাও তো গিয়ে একটু দোষ স্বীকারোক্তি নিয়ে আসো। ওনার মতো এত বড় বিজ্ঞ লোক কি আর দোষ স্বীকারোক্তি নিতে আসবে বলেন? এটাই হলো বিষয়। উনি দোষ স্বীকারোক্তি নেয় কিভাবে? একটা নির্দিষ্ট ফর্মের মধ্যে ওই আসামিকে, পুলিশ যখন আসামিকে ওই বিচারকের খাস কামরায় নিয়ে আসে, বিচারক তখন তাকে এই জিনিসগুলো বলে, পুলিশকে বলে তুমি দরজার বাইরে থাকো, হ্যান্ডকাপ লাগানো থাকলে সেটা খুলে দিতে বলবে, যদি ওইরকম গুরুতর কোনো মার্ডার কেসের আসামি না হয় হ্যান্ডকাপ খুলে দিতে বলবে। তারপরে বলবে যে আমি একজন ম্যাজিস্ট্রেট, আপনাকে কোনো আঘাত করা হয়েছে কিনা, ভয়ভীতি করা হয়েছে কিনা, আমি ম্যাজিস্ট্রেট এটা আপনি বুঝছেন কিনা, যা বলতেছেন সজ্ঞানে বলতেছেন কিনা, এবং এগুলো আপনার বিপক্ষেও ব্যবহার হতে পারে সেটা জানেন কিনা, এগুলো বলে তার কাছ থেকে দোষ স্বীকারোক্তি নেবে। তারপরে সে তার মতো বলবে যে হ্যাঁ অমুক দিন আমি অমুক মেয়েরে উঠে নিয়ে গেছিলাম, এভাবে 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 এটা এটা করছি। এই হলো কথা। কথা কি বুঝছেন ভাই? জি। আচ্ছা, তাহলে এই যে দোষ স্বীকারোক্তি 164, এই স্বীকারোক্তি সাক্ষ্যগত অনেক মূল্য আছে, কিন্তু পরবর্তীতে যদি মনে হয় যে রিমান্ডে নিয়ে মারধরের মাধ্যমে দোষ স্বীকারোক্তি নিচ্ছে, চাইলে তিনি প্রত্যাহারের দরখাস্ত দিতে পারবে। কারণ প্রত্যাহার মঞ্জুর হবে কি হবে না সেটা আদালতের বিষয়। তো প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি বলতে এটা বোঝায় যে তিনি চাইলে মানে বলতে পারবে যে ওই সময় আসলে আমাকে নির্যাতন করে দোষ স্বীকারোক্তি নিচ্ছে, আমাকে পুলিশ ভয়ভীতি দেখাইছে, তুই যদি ম্যাজিস্ট্রেটের কাছে যদি না স্বীকার করিস রে, এমনিতে তো 2-3টা থেরাপি দিছি, আসার পরে আরো 4-5টা থেরাপি হবে তোর, কিংবা তোর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হবে, তোর সন্তানকে তুলে নিয়ে যাওয়া হবে যদি তুই দোষ স্বীকার না করিস। তাহলে পুলিশ এই যে ভয়ভীতি গুলো দেখায় যে পাঠাইছে, ওই বেচারার মনের মধ্যে ওই ভয় আছে যে এখন নয় আমার হ্যান্ডকাপ খুলে দিছে, এখন নয় ইয়া করছে, পরে তো স্যার আমার ওই পুলিশদের কাছেই তুলে দিবে, তখন যায় তো আবার বাইরে আমি, আমি তো সেটা সহ্য করতে পারবো না, সুতরাং আমি এটা মানে যা শিখাইতেছি সেটাই বলবো। তাহলে ওটা বলছে, পরবর্তীতে যখন সে রেহাই পাইছে বা জামিন পাইছে, পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে বলতে পারে যে তার দোষ স্বীকারোক্তিটা কি হয়েছে, বেআইনি হয়েছে। যেমন ওই যে আমার একটা মামলাতে আমি আপনাদের সাথে গল্প করছিলাম কিনা, আমার একটা মামলাতে 164 ছিল, ওই 164 তো আমি জামিন করাইছি। কেমনে জামিন করাইছি? কেননা আমি আমার সাবমিশন ছিল যে এই দোষ স্বীকারোক্তির পূর্বে 3 দিন আগে তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে বাংলাদেশের ট্রেডিশনে কি করা হয় সেটা আপনারা সবাই জানেন। তাহলে ওকে দোষ স্বীকারোক্তি 3 দিন আগে রিমান্ডে নিয়ে ওকে আসলে মূলত স্বীকার করাইছে। তো এই দোষ স্বীকারোক্তি, এবং বলেছি যে সাক্ষ্য আইনের 24 নম্বর ধারা, যদি ভয় ভীতি যদি অপসারণ না করে যদি দোষ স্বীকারোক্তি নেয় তাহলে সেই দোষ স্বীকারোক্তি ত্রুটিপূর্ণ হবে। সুতরাং এই দোষ স্বীকারোক্তি কি নাই, ভ্যালু নাই। আমি আমার সাবমিশন করছি, আদালত মেনে নিয়েছে, যে কারণে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বুঝলাম যে বিচারকের কাছে যে দোষ স্বীকারোক্তি জুডিশিয়াল কনফেশন বিচার বহির্ভূত, মানে অন্য কোনো ব্যক্তি বা পুলিশের কাছে যদি দোষ স্বীকারোক্তি দেয় সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, আর দোষ স্বীকারোক্তি করার পরে যদি সেটা প্রত্যাহার করে নিতে চায় সেটা হলো রিট্রাক্টিভ কনফেশন। কথা কি ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আসেন খুবই মজার কিছু ধারা। মজার ধারা হলো 24 থেকে 30। তার আগে আরেকটা জিনিস বলবো, ইনকালপেটরি কনফেশন, এক্সকালপেটরি কনফেশন। ইনকালপেটরি বলতে বোঝায় নিজেকে জড়িয়ে যদি দোষ স্বীকার করে সেটাকে ইনকালপেটরি কনফেশন বলে, আর অন্যকে জড়িয়ে যদি দোষ স্বীকার করে তাহলে এটাকে এক্সকালপেটরি কনফেশন বলে। ইনকালপেটরি কেমন? যে স্যার এটা আমি করছি, অমুকের বাড়িতে আমি ঢেল মারছি, এটা হলো ইনকালপেটরি, মানে নিজেকে জড়িয়ে। আর যদি বলে যে না স্যার খালি আমি ঢেল মারি নাই, আসিফ রেজাও মারছে, আমার থেকে ওই বেশি মারছে, তাহলে কি এক্সকালপেটরি কনফেশন। কথা কি বোঝা গেছে? ইনকালপেটরি এবং এক্সকালপেটরি। নিজেকে জড়িয়ে যদি দোষ স্বীকার করা হয় সেটাকে ইনকালপেটরি বলে, অন্যকে জড়িয়ে যদি দোষ স্বীকার করা হয় সেটাকে কি বলে বলেন? এক্সকালপেটরি। হ্যাঁ, এক্সকালপেটরি। তাহলে নিজেকে জড়িয়ে কেউ যদি দোষ স্বীকার করে যে আমি সব নষ্টের মূল, তাহলে ইনকালপেটরি। আর আমি নষ্ট করলে আমার সাথে আরো শয়তান ছিল, তাহলে কি হবে? এক্সকালপেটরি। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এক্সকালপেটরি।
এখন আসেন, এখন হচ্ছে মূলধারা 24 নম্বর ধারাতে কি বলছে? ভয় ভীতির মাধ্যমে দোষ স্বীকার। ইংরেজি লাইনটা অবশ্যই পড়বেন। আমি যেগুলোর ইংরেজি লাইন বলবো এগুলো ফরজ, এগুলো অবশ্যই পড়তে হবে। এখানে বলছে কনফেশন কজ বাই ইন্ডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস। ইন্ডিউসমেন্ট মানে হচ্ছে কি? ইন্ডিউসমেন্ট মানে হচ্ছে প্রলোভন, থ্রেট মানে ভয়, ভীতি প্রদর্শন, আর প্রমিস মানে প্রতিশ্রুতি। তো আপনার প্রশ্নে থাকতে পারে যে দোষ স্বীকার ভয় মানে নিম্নলিখিত ক্ষেত্রে দোষ স্বীকার প্রাসঙ্গিক হবে না। দিল মনে করেন ইন্ডিউসমেন্ট, থ্রেট, প্রমিস, আর ঘ নম্বর অপশন দিল সবগুলো, তাহলে কি দিবেন? ইন্ডাস্টমেন্ট, থ্রেট এন্ড প্রমিস। কি হবে? সবগুলো সঠিক হবে না? সবগুলো সঠিক হবে। তাহলে এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন, ইন্ডিউসমেন্ট, থ্রেট আর প্রমিস। ইন্ডিউসমেন্ট মানে কি বলেন? প্রলোভন, প্রলোভন। থ্রেট মানে কি? ভীতি প্রদর্শন। আর ভীতি প্রদর্শন, প্রমিস মানে কি? প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি বা প্ররোচনা বা আশা দেখানো, যেটাই বলি দেখেন। তাহলে ভীতি প্রদর্শন, ধরেন আমি একজন পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই, আমি হাসিব রেজাকে নিয়ে গেলাম অপরাধের জন্য, তাকে গ্রেফতার করলাম, আটক করলাম। কিভাবে আটক করতে হয়? হাউ মে অ্যারেস্ট, এটা ফৌজদারি কার্যবিধির 46 নম্বর ধারাতে বলা আছে। কাউকে স্পর্শ করে বা কাউকে ধরে কি করতে হয়? আটক করতে হয়। তো আমি হাসিব রেজাকে ধরে নিলাম, ধরে নিয়ে গেলাম, তারপরে এর উত্তম মাধ্যম দিলাম, দেওয়ার পরে বললাম তুই স্বীকার করে নে অমুকের বেটিরে তুই আসলে তুলে নিয়ে গেছিস, কারণ অমুকের বাপে আমাকে দিছে, শালা যেহেতু আমার বেটির সাথে প্রেম করছে, এই শালা যাতে না বের হইতে পারে এবং এই শালা যাতে জেলে দীর্ঘদিন পর্যন্ত থাকে, এই ব্যবস্থা করেন পুলিশ সাহেব। আমি ঘুষখোর পুলিশ, আমি অনেকগুলো টাকা খাইছি, খায়া পেট বানাইছি, বানিয়ে হেরে উত্তম মধ্যম মার দিছি, মার দেওয়ার পরে বলছি তুই স্বীকার কর তুই অপহরণ করছিস। তার আমি কি নিলাম? কনফেশনাল স্টেটমেন্ট নিলাম বা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলাম। সাক্ষ্য আইনের 24 নম্বর ধারা অনুসারে এটা কি প্রাসঙ্গিক হবে কি হবে না বলেন তো? হবে না। হবে না। কেন হবে না? কেননা আমি তাকে ভয় ভীতি দেখিয়েছি। কিংবা আমি যদি ওকে মাথা সত্যায় বলি বাবা একটু বলো বাবু তোমাকে 5 লক্ষ টাকা দিব, তাহলে কি প্রাসঙ্গিক হবে? হবে না। হবে না। তারপরে যদি বলি ভাই তোকে আমি জীবনে আর কিচ্ছু করব না, আর এই যে বলতেছি যে দেখ বিশ্বাস করিস না, এই যে একও বলতেছি যে আর কিচ্ছু করবো না, ছেড়ে দেবো, আর কোনো কথা হবে না, তাও তুই স্বীকার করে চলে যা, আর কিছুই করা হবে না, খালি এটা লিখিত দিয়ে যা, প্রাসঙ্গিক হবে? হবে না। তার মানে হচ্ছে ভীতি, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি, ইনডিউসমেন্ট, থ্রেট আর কি প্রমিস, এটার মাধ্যমে যদি কেউ দোষ স্বীকারোক্তি করে, সেটা সাক্ষ্য আইনের এই যে 24 নম্বর ধারাতেই বলা আছে, এগুলোর মাধ্যমে কোনো দোষ স্বীকারোক্তি যদি নেওয়া হয় তাহলে সেটা কি প্রাসঙ্গিক হবে কি হবে না বলেন তো? হবে না, প্রাসঙ্গিক হবে না। এখন আসেন এই 24-এর সাথে যাই হচ্ছে 28 নম্বর ধারা। 24 যোগ 28 যখন পড়বেন 24 যোগ 28 করবেন। 28-এ বলছে কিন্তু যদি প্রলোভন, ভয়ভীতি, প্রতিশ্রুতি এগুলো অপসারণ করার পর যদি স্বীকৃতি নেওয়া হয় তাহলে সেটা কি প্রাসঙ্গিক হবে কি হবে না বলেন তো? হবে। তখন প্রাসঙ্গিক হবে। অর্থাৎ তাকে কোনো ভয়ও দেখা হইলো না, তাকে কোনো প্রলোভনও দেখানো হইলো না, তাকে কোনো প্রতিশ্রুতিও দেওয়া হলো না, এগুলো অপসারণ হওয়ার পর যদি দোষ স্বীকারোক্তি সে করে তাহলে কি প্রাসঙ্গিক হবে নাকি হবে না? তাহলে 24-এ বলা আছে যদি এগুলো দেখিয়ে যদি কি হয় দোষ স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে প্রাসঙ্গিক হবে না। আর 28-এ বলতেছে এর উল্টা, যদি এগুলো অপসারণ করে নেওয়া হয় তাহলে কি হবে? তাহলে প্রাসঙ্গিক হবে। এরপরে আসেন 25 নম্বর ধারা। 25 নম্বর ধারাতে বলছে পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি। কার কাছে? পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি। কনফেশন টু পুলিশ, এবং সহজ ভাষায়, এত বিস্তারিত পড়ার কোনো দরকার নেই, যেখানে যতটুকু আসে। পুলিশের কাছে দোষ স্বীকারোক্তির কোনো সাক্ষ্যগত মূল্য আছে বলেন তো? নাই। তার মানে পুলিশের কাছে 25 নম্বর ধারা অনুসারে কেউ যদি পুলিশের কাছে যদি কি করে দোষ স্বীকারোক্তি করে সেটা কি প্রমাণ করা যাবে?
না, যাবে না। হ্যাঁ, সেটা প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে? অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। ওকে, এখন আসামি যদি পুলিশ হেফাজতে থাকাকালীন পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি যদি আসামির বিরুদ্ধে কি করা যাবে না, প্রমাণ করা যাবে না, অর্থাৎ 25-এ বললো যে পুলিশের কাছে যদি দোষ স্বীকারোক্তি করে সেটার কি নাই, কোনো সাক্ষ্যগত মূল্য নাই এবং সেটা কি হবে, অপ্রাসঙ্গিক হবে। এটা কততে বলা আছে? 25-এ বলা আছে। আর 26-এ বলা আছে, 26-এ বলা আছে আসামি পুলিশের হেফাজতে থেকে যদি, পুলিশের হেফাজতে থাকাকালীন যদি পুলিশের নিকট যদি কি করে, দোষ স্বীকার করে, সেটাও কি করা যাবে না, সেটাও প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে। কথা কি বুঝছেন? কিন্তু 26-এ বলতেছে যে পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালীন সময় যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং ভয়ভীতি প্রলোভন ছাড়া যদি দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য নেওয়া হয় তখন সেটা প্রমাণ করা যাবে কি যাবে না বলেন তো? যাবে না। তাহলে এখানে দুইটা পার্ট। 25-এ বলতেছে পুলিশের কাছে যদি দোষ স্বীকারোক্তি দেয় সেটা কি করা যাবে না, সেটা প্রমাণ করা যাবে না, অপ্রাসঙ্গিক হবে। আবার 26-এ একই কথা বলতেছে পুলিশের হেফাজতে থাকাকালীন যদি পুলিশের কাছে যদি দোষ স্বীকারোক্তি করে, পুলিশের হেফাজতে আছে এবং পুলিশের কাছে যদি দোষ স্বীকারোক্তি করে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না। কিন্তু 26-এ আরেকটা জিনিস বলতেছে যে কিন্তু যদি পুলিশ থাকা অবস্থা মানে পুলিশের হেফাজতে থাকাকালীন সময়ে যদি কোনো ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং ভয়ভীতি ছাড়া এগুলো যদি অপসারণ করে যদি দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয় তাহলে প্রমাণ করা যাবে কি যাবে না বলেন? যাবে। কথা বুঝছেন? আচ্ছা, এখন আসেন 27 নম্বর ধারাতে। 27 নম্বর ধারাতে বলা আছে আসামির কাছে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে। 27-এ বলতেছে যে কোনো ঘটনা সম্পর্কে যদি সাক্ষ্য পাওয়া যায় যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালে তার কাছে প্রাপ্ত তথ্যের ফলে ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে, তাহলে তথ্যের যে অংশ উদ্ঘাটিত ঘটনার সাথে স্পষ্ট রূপে সংশ্লিষ্ট তা স্বীকারোক্তি হোক আর না হোক প্রমাণ করা যেতে পারে। মানে পুলিশের হেফাজতে থাকে, পুলিশের কাছে বক্তব্য দিলে সেটা প্রমাণ করা যাবে না, কিন্তু পুলিশ ডাঙ্গানোর মাধ্যমে বা মারপিটের মাধ্যমে আমি বললাম ভাই আসলে মারছি, দিয়ে মারছিস, ছুরি দিয়ে মারছি, ছুরি কই থুসিস, ও মুখের সাপ্তাহের জঙ্গলের চিপার মধ্যে আমার ওই চাকু, যে রক্তাক্ত যে চাকু, তার যে রক্তাক্ত যে শার্ট সেটা পরে আছে, এবং আমার বিবৃতির উপরে ভিত্তি করে পরবর্তীতে যদি সেটা উদ্ধার হয়, এই যে আমি বললাম যে সাত্তারের জঙ্গলের মধ্যে চাকু আছে, রক্তাক্ত শার্ট, এবং সেই বিবৃতি অনুসারে যদি সেটা পরবর্তীতে পুলিশ উদ্ধার করতে পারে তাহলে সেটা সাক্ষ্যগত মূল্য আছে কিনা? আছে। তার মানে পুলিশের কাছে দেওয়া সাক্ষ্যের কোনো মূল্য নাই, কিন্তু আমার কথার ভিত্তিতে সেটার যদি আলামত যদি উদ্ধার হয় তাহলে সেক্ষেত্রে সাক্ষ্যগত মূল্য আছে। এবং এটা কততে বলা আছে? ধারা 27-এ বলা আছে। এরপরে আসেন লাস্ট 28 নম্বর ধারা। 28-এ বলতেছে যে, তো 28 তো বলছি, 29-এ আসেন স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদির দরুন তা অপ্রাসঙ্গিক হবে না। এত জটিল বিষয় বোঝার দরকার নেই, আমি সহজে বলতেছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয়। সব ক্ষেত্রে কি সবকিছু বলে? মনে করেন ধরেন আমি অনেক বড় একটা দাঁড়িয়ে আসামি, মায়ের খেতে খেতে আমার মনে করেন সবকিছু লোয়া হয়ে গেছে, আমারে মায়ের ধরে কোনো কিছু করে আমার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করানো যাবে না। তো পুলিশ কিংবা কোনো ব্যক্তি যদি আমাকে কি করে, আমি ধরেন ড্রিঙ্কস করতে পছন্দ করি কিংবা ধরেন আমি অন্য কোনো কিছুতে পছন্দ করি, সে আমার সাথে বন্ধু সুলভ দিয়ে বললো চলো আমরা এটা খাই, চলো আমরা গল্প করি। এই গল্প করতে 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 দোস্ত তুমি কি করেছিলে সেদিন রাতে? আমি বলে দিলাম হ্যাঁ দোস্ত আসলে আমি ওই দিন করেছি। এভাবে যদি কোনো কিছু আদায় করা হয় সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। 29 নম্বর ধারাতে বলা আছে, যেটাই জটিল ভাবে বলতেছে যে স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদির দরুন তা অপ্রাসঙ্গিক হবে না।
মানে গোপনীয়তা। এখানে গ্রাউন্ডটা কি? গোপনীয়তা। আমি বলছি যে দোস্ত আমি কাউকে বলবো না, বন্ধু আমি বলতেই পারো। গোপনীয়তার কারণে যদি আমার কাছ থেকে কোনো তথ্য পায় এবং সেটা কি হবে তখন প্রাসঙ্গিক হবে। কারণ বড় মাতাল বড়, অবস্থায় এগুলো বললে প্রাসঙ্গিক হবে? হ্যাঁ মাতাল অবস্থায় বললে প্রাসঙ্গিক হবে বলতে মানে মানে আপনাকে কনসেপ্ট বোঝানোর জন্য বলছি। এখন সে মাতাল ছিল কি ছিল না সেটা কে প্রমাণ করে বলেন তো? আমি মাতাল অবস্থায় তার কাছ থেকে নিছি না সজ্ঞানে নিছি, এটা প্রমাণ হবে কিভাবে? এটা তো আদালতে গিয়ে প্রমাণ করা ছাড়া উপায় আছে? তো আমি যদি তার কাছে কোনোভাবে যদি আমি টেপ রেকর্ডারে আপনার কণ্ঠ যদি আমি করতে পারি, তাহলে তো এটা আমি প্রমাণ হিসেবে, যেহেতু এটা প্রাসঙ্গিক, যে গোপনীয়তা রক্ষার স্বার্থে আমি আপনার কাছ থেকে একটা কথা আমি নিয়েছি, তাহলে এটা 29 নম্বর ধারা অনুসারে প্রাসঙ্গিক। কিন্তু আপনি বলতেছেন আমি মাতাল ছিলাম। আপনি যদি জেনারেল এক্সেপশন দেখান দণ্ডবিধি অনুসারে যে মাতাল হিসাবে ছিলেন, সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত আদালত সেটা ধরে নিতে পারে। এই অনুমান কোথায় বলা আছে? সাক্ষ্য আইনের 4 নম্বর ধারাতে বলা আছে না ভাই? 4 নাম্বার না? জি ভাই। কত কি বুঝছেন এবার? জি। আচ্ছা, তাহলে গোপনীয়তার সাথে, কারণ মনে করেন অনেক বড় বড় রাঘব বোয়াল আছে, আমার মতো সুনুপুটিটা তো এমনিতেই একটা মারাও লাগবে না, একটা খড়ি হাতে নিলে ও বাবারে বলে দিচ্ছে। অনেক বড় ট্রেনিং প্রাপ্ত রাঘব বোয়াল আছে যাদের মনে করেন নখ ছিঁড়ে নিলে, নখ কাটে নিলেও কথা বের হবে না, ঠিক আছে? তো অনেক কিছু স্বার্থে অনেক সময় গোপনীয়তার কথা বলে বিভিন্ন কৌশলে স্বীকারোক্তি নেওয়া হয়। তো ওই স্বীকারোক্তির কি আছে? অপ্রাসঙ্গিক হবে না যদি গোপনীয়তার স্বার্থে বলে যদি এটা হাসিল করে। এটা 29 নম্বর ধারাতে বলা আছে। আর 30 নম্বর ধারাতে বলা আছে দোষ স্বীকারোক্তি অন্য ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ করা যায়। 30-এ বলতেছে দোষ স্বীকারোক্তি শুধুমাত্র নিজের বিরুদ্ধে নয়, একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তির বিরুদ্ধেও প্রমাণ করা যায়। মানে 30 নম্বর ধারাতে দোষ স্বীকারোক্তি শুধু নিজের বিরুদ্ধে নয়, একই অপরাধে মানে সেম টাইটেলের অপরাধে যৌথভাবে বিচার হইতেছে। দুইজনে আমরা ধরেন ডাকাতির আসামি, আমরা ধরেন 5 জনই ডাকাতির আসামি, বা মনে করেন আমরা 2 জন হচ্ছে একই সাথে এই অপরাধটা করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু যৌথভাবে অভিযুক্ত, তাহলে শুধু আমার নিজের বিরুদ্ধে নয় আপনার বিরুদ্ধে আমি কি করতে পারবো? আপনার বিরুদ্ধে সেটা প্রমাণ করতে পারবো যদি আমি দোষ স্বীকার করি। মানে দোষ স্বীকার শুধুমাত্র নিজের বিরুদ্ধে নয়, অন্যের বিরুদ্ধে কি করা যায়? প্রমাণ করা যায়। এখন আসেন আমরা সামারাইজ করি। আপনারা আমি যা বলছি, যা মুক্তি আমি বলছি আজকে, সেগুলো কি সব বুঝছেন? এটা আমাকে বলেন, বুঝছেন? একটু জোরে বলবেন সবাই। না বুঝলে নাই সেটা আমাকে বলেন, সবাই বলেন, একটু তাড়াতাড়ি বলেন তো। এই যে জিমাই থাকে তাহলে হবে না, বাকিগুলো বলেন। সব বুঝছেন? কারো কোনো বুঝছি স্যার। কারো কোনো বিষয়ে বুঝতে অসুবিধা আছে? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা।